দেখ, 9 নাম্বার রুল, আগের দিন আমরা 8 নাম্বার রুল অব্দি করেছিলাম, আজকে 9 নাম্বার থেকে শুরু করছি, ঠিক আছে? তো এগুলো খুবই ইম্পর্টেন্ট রুল, ভার্ব চ্যাপ্টারটা স্পেশালি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, এই চ্যাপ্টার গুলো খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কি আছে 9 নাম্বার রুলে? 9 নাম্বার রুলে এটা বলছে, দুটো রুল আছে, ঠিক আছে। প্রথম রুলটা কি বলছে, when the sentence begins with it, ঠিক আছে? আমরা পড়েছিলাম না, ইট, দেয়ার, এগুলো হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, যেগুলো হচ্ছিল র্যান্ডম, তারপরে সাবজেক্টকে ডিনোট করে, ঠিক আছে। তো বলছে যে সেন্টেন্সটা ইট দিয়ে শুরু হচ্ছে, দ্য ভার্ব ইজ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ইট, ঠিক আছে, মানে ইটের যে সাবজেক্টটা আছে সেটার অনুযায়ী ভার্ব হবে। যেমন বলছে ইট ইজ দ্য স্টার্স, এটা হয় সেই নক্ষত্র, সেই নক্ষত্রগুলি, দ্যাট গাইড আওয়ার ডেস্টিনি, যেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, ঠিক আছে। তাহলে কি বলছে, ইট ইজ দ্য স্টার্স দ্যাট গাইড আওয়ার ডেস্টিনি। এবার দেখ এখানে খুব ভালো করে দেখ, এখানে গাইড আছে কি গাইডস আছে? গাইড আছে, তার মানে কি এটা সিঙ্গুলার ভার্ব নয়। সিঙ্গুলার ভার্ব হলে কি হতো, এস হতো, গাইডস, তাই না? তাহলে কি আছে, এই রিলেটিভ প্রোনাউনটা দিয়ে এর আগেরটাকে বোঝাচ্ছে। তাহলে এর পরেরটা, এই ভার্বটা কোন কোন অনুযায়ী হবে, স্টার্স অনুযায়ী হবে। ইট ইজ দ্য স্টার্স, ইট ইজ দ্য স্টার্স, এটা হয় হচ্ছিল সেই গ্রহগুলি যাদের, যারা আমাদের গাইড করে। তাহলে গাইড ভার্বটা, এটা তো ভার্ব হিসেবে বসছে গাইডটা, তাহলে গাইডটা কোন অনুযায়ী হলো, স্টার্স অনুযায়ী, ঠিক আছে। তার মানে গাইডস হলো না, গাইডস হলে কি হতো, সিঙ্গুলার হতো, গাইড হলে কি হবে, প্লুরাল ভার্ব, তাই তো। যেমন হি গোস টু অফিস, আই গো টু অফিস, ইউ গো টু অফিস, তার মানে কি এস বা ইএস তখন যোগ হয় যখন সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে গাইড হচ্ছে কেন, স্টার্স অনুযায়ী, ঠিক আছে। তারপরটা দেখ, ইট ইজ আই, এটা হই আমি, হু অ্যাম হেল্পিং ইউ, ঠিক আছে। তার মানে হু রিলেটিভ প্রোনাউন দিয়ে কাকে বোঝাচ্ছে, আই কে বোঝাচ্ছে, তাহলে অ্যামটা কি অনুযায়ী হবে, আই অনুযায়ী হবে, হু অ্যাম হেল্পিং ইউ, তাই না? আচ্ছা, তারপর কি আছে, সেকেন্ড নম্বর নিয়মটা দেখ, ইন দ্য কেস অফ এ সেন্টেন্স বিগিনিং উইথ দেয়ার, দেয়ার দিয়ে যদি শুরু হয় অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে মানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, দ্য ভার্ব ইজ অ্যাকর্ডিং টু দ্য প্রেডিকেট অর কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেখ প্রেডিকেট কাকে বলা হয়, ভার্ব হচ্ছিল, একটা হচ্ছিল সাবজেক্ট, একটা হচ্ছিল ভার্ব, আর বাকিটা হচ্ছিল প্রেডিকেট বা অবজেক্ট, ঠিক আছে। এবার সেই প্রেডিকেট দু রকম হতে পারে, এক হচ্ছে অবজেক্ট হতে পারে অথবা কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে। কমপ্লিমেন্টই হয়, কমপ্লিমেন্ট মানে কি, বাকি যে অংশ, যেটা দিয়ে, যেটা দিয়ে তুই ভয়েস চেঞ্জ করতে পারবি না, যেরকম আমি বলছি, আমি তোকে একটা কথা বলছি, ঠিক আছে, আই গেভ ইউ দ্য গ্লাস। এবার দেখ, আমি তোমাকে গ্লাসটা দিলাম, তাই না? তাহলে কি হবে, এটার ভয়েস চেঞ্জ কি হবে, দ্য গ্লাস ওয়াজ গিভেন টু মি বাই ইউ। তাহলে এটা তো হলো, তার মানে এখানে দেখ দুখানা অবজেক্ট আছে, হুম দিয়ে কোশ্চেন করলে একটা অবজেক্ট পাওয়া যায়, আর হোয়াট দিয়ে কোশ্চেন করলে একটা অবজেক্ট পাওয়া যায়। এবার একটা জিনিস, একটা সেন্টেন্স দেখ, আই মেড হিম, ঠিক আছে। এবার আমি কি বললাম, সেকেন্ড সেন্টেন্সটা, এটা 1 নাম্বার সেন্টেন্স ছিল, এটা 2 নাম্বার সেন্টেন্স। আই মেড হিম কিং, আমি তাকে রাজা বানালাম। এবার এই কিংটা কি বলতো, অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এবার কিং দিয়ে তুই ভয়েস চেঞ্জ করার চেষ্টা কর, কিং ওয়াজ মেড টু হিম বাই মি, এরকম হচ্ছে? হচ্ছে না। তেমনি কিংটা এখানে কি, কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো কমপ্লিমেন্ট হচ্ছে তো সেটা যেটা অবজেক্ট নয়, ঠিক আছে। একটা ভয়েস চেঞ্জ হওয়ার জন্য সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট লাগে, যেরকম 1 নম্বর সেন্টেন্সটায় অবজেক্ট আছে, কিন্তু 2 নাম্বার সেন্টেন্সটায় কোনো অবজেক্ট নেই। তাই জন্য অবজেক্টের পরিবর্তে কি আছে, কমপ্লিমেন্ট আছে। কি করে বুঝবো, তুই ভয়েস চেঞ্জ করতে পারবি না। কিং ওয়াজ মেড, রাজা বানানো হলো আমার দ্বারা তাকে, এরকম হবে না, ঠিক আছে। শুনতে খারাপ লাগছে, এটা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসই সম্ভব, তার কারণ কি, এখানে অবজেক্ট নেই, এখানে, এখানে শুধুমাত্র কমপ্লিমেন্ট আছে, ওকে। তারপর দেখ,
তো বলছে যে কমপ্লিমেন্ট অথবা প্রেডিকেট যেটাই থাকুক না কেন সেখানে যদি হচ্ছিল দেয়ার অথবা ইন্টারোগেটিভ থাকে, তাহলে এই কমপ্লিমেন্ট অথবা প্রেডিকেট অনুযায়ী তার তার ইয়েটা হবে, ঠিক আছে, ভার্বটা হবে। যেমন দেখ, ভালো করে বোঝ, দেয়ার ওয়াজ এ বয় ইন দ্য ক্লাসরুম। দেয়ার ওয়াজ এ বয়, তার মানে এই বয়টা হচ্ছিল কিন্তু এখানে কমপ্লিমেন্ট। কারণ কি, এই বয়টা হচ্ছিল, তুই ভয়েস চেঞ্জ করতে পারবি না, এ বয় ওয়াজ বিং দেয়ার এরকম হতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, তো কি হবে, যে এ বয়, তাহলে এটা হচ্ছিল সিঙ্গুলার কি প্লুরাল প্রেডিকেট, তোরা বলবি এটা সিঙ্গুলার, তাহলে কি হবে, দেয়ার ওয়াজ হবে, ঠিক আছে, ওয়্যার হবে না। তারপর কি আছে, দেয়ার ওয়্যার এ বয় অ্যান্ড এ টিচার। দেখ এখানে কমপ্লিমেন্ট হিসাবে দুটো জিনিস আছে, এ বয় অ্যান্ড এ টিচার, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে এটা ওয়্যার হয়ে যাবে। ওকে, তারপর দেয়ার লিভস এ বয়, ঠিক আছে, তাহলে এ বয় আছে, তাহলে কি হয়ে যাবে, এখানে সিঙ্গুলার ভার্ব হবে লিভস, তাই না? তারপর হোয়াট এভিডেন্স আর দিস অ্যাক্টস, ঠিক আছে, হোয়াট এভিডেন্স, তাহলে এভিডেন্সটা কি, সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, তাই না? কোন নীতিতে এগুলো কাজ করে, ঠিক আছে, কোন নীতিতে এগুলো কাজ করে, তাহলে হোয়াট এভিডেন্স, ঠিক আছে, তাহলে এভিডেন্স হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার প্রেডিকেট, তাহলে সিঙ্গুলার ভার্ব। ওকে, তারপর হোয়াট হ্যাভ দ্য বয়েজ থট অ্যাবাউট দিস প্ল্যান, তাহলে হ্যাভ কোন অনুযায়ী হবে, হ্যাভ হবে হচ্ছিল বয়েজ অনুযায়ী, তাই তো। তাহলে আমি আবার সামারাইজ করে দিচ্ছি, প্রথম নিয়মটা কি বলছে, যে যখন ইট দিয়ে শুরু হবে কোনো সেন্টেন্স, যখন ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, তারপরে যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা থাকবে সেটা তার আগের সাবজেক্ট অ্যান্টাসিডেন্ট অনুযায়ী বসবে। স্টার্স, স্টার্স মানে প্লুরাল, তাহলে গাইডস হবে না, গাইড হবে, ঠিক আছে। তারপর ইট ইজ আই হু অ্যাম হবে, আর হবে না, বা ইজ হবে না, ঠিক আছে, আই অনুযায়ী অ্যাম হবে। তারপর দেয়ার, তারপরে সেকেন্ড নম্বর রুলটা কি বলছে, ইন কেস অফ এ সেন্টেন্স বিগিনিং উইথ দেয়ার, দেয়ার দিয়ে যেগুলো শুরু হবে অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যেগুলো শুরু হবে, তার প্রেডিকেট অথবা কমপ্লিমেন্ট কে ফলো করে তার ভার্ব হবে। যেমন দেয়ার ওয়্যার এ বয় অ্যান্ড এ টিচার, এটা দেয়ার ওয়্যার এ বয় অ্যান্ড এ টিচার, তার মানে কি বয় অ্যান্ড টিচার দুজন, তাহলে দেয়ার ওয়্যার। তার আগেরটা কি আছে, দেয়ার ওয়াজ এ বয়, তার মানে বয় হচ্ছে সিঙ্গুলার, তাই জন্য ওয়াজ, ঠিক আছে। দেয়ার লিভস এ বয়, ঠিক আছে, সেখানে বাস করে একজন বয়, তাহলে লিভস হবে, লিভ হবে না, লিভ হচ্ছে প্লুরাল ভার্ব, লিভ হচ্ছিল সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তারপর হোয়াট এভিডেন্স আর দিস অ্যাক্টস, ঠিক আছে, তাহলে হচ্ছিল কোন এভিডেন্সের ওপর এইসব কাজগুলো হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে এভিডেন্স হচ্ছিল সিঙ্গুলার, তাহলে হচ্ছিল অ্যাক্টস হচ্ছিল সিঙ্গুলার। ওকে, তারপর হোয়াট হ্যাভ দ্য বয়েজ থট অ্যাবাউট দিস প্ল্যান, তাহলে বয়েজ আছে, দা বয়েজ আছে, তাহলে সেই জন্য ভার্ব কি হয়েছে, হ্যাভ হয়েছে। কোনো সমস্যা আছে? না, বুঝতে পেরেছি। বাকিদের কোনো সমস্যা আছে? না দাদা, ঠিক আছে। ঠিক আছে, তার পরের নিয়মটা, ঠিক আছে, তারপরে 10 নম্বর নিয়মটা খুব পরীক্ষায় আসে, খুব ভালো করে বুঝবি, হ্যাঁ, খুব ভালো করে এই নিয়মটা বুঝতে হবে। বলছে যে এ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব উইথ দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং কেস, ঠিক আছে, ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য সেন্স হুইচ দে কনভে। মানে তুই মানে বুঝতে পারবি না, আমি বলছি, ভালো করে বোঝাচ্ছি, দেখ, কিছু কিছু জায়গায় কিছু কিছু সেন্টেন্সে না সাবজেক্ট হিসেবে এরকম নাম্বার আসবে, হ্যাঁ, নাম্বার ওয়ার্ডটা আসবে, কথাটা আসবে নাম্বার মানে সংখ্যা, অথবা আসতে পারে মিনস মানে উপায়, বা ওয়েজ মানে হচ্ছিল ভাড়া, ঠিক আছে, তারপরে আসতে পারে ভ্যারাইটি মানে হচ্ছিল জাত, প্রজাতি, ঠিক আছে, তারপর প্লেন্টি মানে অনেক, রেস্ট মানে বাকি, ডিল মানে হচ্ছে শর্ত, ডিল অফ, ঠিক আছে, তারপরে এ লট অফ মানে প্রচুর, অথবা লটস অফ। আমি কি বলেছিলাম, এ লট অফ হয় অথবা লটস অফ হয়, এ লটস অফ কখনো হয় না, তাই তো। তারপর এ হিপ অফ মানে একসাথে জড়ো করা, টু থার্ড অফ, ঠিক আছে, মোস্ট অফ,
সাম অফ, এই হাফ অফ, পার্সেন্ট অফ, এই সব ওয়ার্ড গুলো যখন আসবে না, তখন ভার্বটা সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে? এটাই তো আমাদের উদ্দেশ্য বোঝা। তাহলে সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে? তাহলে এটা তখন সিঙ্গুলার হবে অথবা প্লুরাল হবে যেটা প্রথমটা সেন্সটা আমাকে বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে সেই অনুযায়ী। যেমন যেমন প্রথমটা দেখ, এ লার্জ নাম্বার অফ, বলেছিলাম না নাম্বার অফটা আসবে, এই যে নাম্বার অফ দেখ এসছে, এ লার্জ নাম্বার অফ বয়েজ, তার মানে অনেক সংখ্যায় বয়েজ এসছে, তাই তো, বা আসেনি। এবার তুই বল, নেহা আমাকে বলবে যে এ লার্জ নাম্বার অফ বয়েজ আছে, তো এটা কি কাউন্টেবল কি আনকাউন্টেবল? অনেক সংখ্যায় মানুষ এসছে, অনেক সংখ্যায় ছেলেরা এসছে, তো এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা আনকাউন্টেবল। কেন আনকাউন্টেবল কেন? স্টেডিয়ামে তো অনেক সংখ্যায় লোক আসে, কিন্তু তার উপরে ওই যে মানুষ গোনার একটা মেশিন থাকে না, ওটা লাগানো থাকলে তো যত ও সংখ্যায় মানুষ তাহলে আসুক, তো 1 লাখ আসুক 2 লাখ আসুক, সেটা তো গোনা যায়। হ্যাঁ। তো স্কুলে যদি এরকম থাকে বায়োমেট্রিক, ঠিক আছে, যে কে কে এলো আর কে কে এলো না সেটা হচ্ছে সেই দিনই বোঝা যাবে। তাহলে এই লার্জ নাম্বার অফ বয়েজ ওয়ার অ্যাবসেন্ট আছে মানে আসেনি, সেটা কি লার্জ নাম্বার হলেও বোঝা যাবে তো? হুম হুম। তাহলে এবার বল এটা কাউন্টেবল কি আনকাউন্টেবল? তাহলে কাউন্টেবল। তাহলে কাউন্টেবল যদি হয়, তারপরে যে ভার্বটা আছে বয়েজ ওয়ার, ঠিক আছে, তার মানে কি সেন্স বোঝাতে চাইছে যে অনেক সংখ্যায় ছেলে আসেনি। তাহলে অনেক সংখ্যার ছেলে, আমি এটা প্রথমে ভাববো আমার মাথায় যে এটা কি কাউন্টেবল কি আনকাউন্টেবল। আমার মাথা বলবে যে এটা তো কাউন্টেবল। তাহলে তারপরে ভার্বটা কি বোঝাবো? ওয়্যার, ঠিক আছে, ওয়্যার। ওকে, তারপর এল দ্য নাম্বার অফ অ্যাডমিশনস, ঠিক আছে, দ্য নাম্বার অফ অ্যাডমিশনস, খুব ভালো করে দেখ, আগেরটা কি বলেছিল? অনেক সংখ্যায় ছেলেরা এসছে। এর পরের মানেটা 2 নম্বরের মানেটা কি বলছে? যে নাম্বারটা আছে অ্যাডমিশনের, যে অ্যাডমিশনের নাম্বারটা আছে সেটা কমে গেছে এই বছর, ঠিক আছে। এবার দেখ খুব ভালো করে একটা জিনিস দেখ, এখানে অফ আছে, হ্যাঁ, অফ মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছিল অ্যাডমিশনস, ঠিক আছে, সাবজেক্ট কি নাম্বার, ঠিক আছে, নাম্বার হচ্ছিল সাবজেক্ট। তাহলে নাম্বারটাকে বলছে, অ্যাডমিশনসটাকে বলছে না, নাম্বারটাকে বলছে, অ্যাডমিশনসটাকে বলছে না। তাহলে দ্য নাম্বার অফ অ্যাডমিশন, যে অ্যাডমিশনের যে সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছিল কমে গেছে। তাহলে এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা হবে হচ্ছিল সিঙ্গুলার। ওকে, তাহলে এটা কি হবে? এটা কি হবে? হ্যাভ হবে কি হ্যাজ হবে? এটা হয়ে যাবে হ্যাজ। খুব ভালো করে বোঝার চেষ্টা করবি, আগেরটাও কিন্তু এ লার্জ নাম্বার অফ বয়েজ আছে, কিন্তু সেন্স কি বোঝাতে চাইছে? অনেক সংখ্যায়। তাহলে অনেক সংখ্যায় যদি ছেলে আসে তাহলে ভার্বটা হচ্ছে প্লুরাল। কিন্তু তার পরেরটা দ্য নাম্বার অফ অ্যাডমিশনস এ বলতে চাইছে সংখ্যাটাকে, নাম্বারের উপর ফোকাস করছে। নাম্বারটা কখনো কাউন্টেবল হতে পারে না, আনকাউন্টেবল। দ্য নাম্বার অফ অ্যাডমিশনস, অ্যাডমিশনসটাকে বলছে না, অ্যাডমিশনসটাকে বললে হলো তোর প্লুরাল ভার্ব করতাম, কিন্তু সিঙ্গুলার ভার্ব এই জন্য করবো কারণ কি দ্য নাম্বারটাকে বোঝাতে চাইছে। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম। Okay. এই দুটোই কিন্তু পরীক্ষায় আসে। খুব ভালো করে এটা এটা দেখে রাখবি যে যখন দা আছে না, দা, দা নাম্বার, তখন বুঝতে পারবি তুই যে নাম্বারের উপর ওরা ফোকাস করছে, নাম্বারের উপর। আর এই লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে, এই লার্জ নাম্বার অফ স্টুডেন্টস যখন থাকবে তখন তুই বুঝতে পারবি যে স্টুডেন্টস এর উপর ফোকাস করছে, তাহলে কাউন্টেবল হয়ে যাচ্ছে। ওকে, তারপর তারপরেরটা কি আছে? মিনস মানে হচ্ছিল উপায় অথবা উপার্জন, ওয়েজেস মানে হচ্ছিল পারিশ্রমিক, ঠিক আছে। তো তাহলে প্রথমটা কি আছে দেখ, প্রথমটা আছে এটা যে শি কুড নট কন্টিনিউ হার স্টাডিজ, ঠিক আছে, সে তার পড়াশোনাকে কন্টিনিউ রাখতে পারলো না, বিকজ, কারণ কি, হার মিনস মানে তার উপার্জন, ওয়্যার পুর, যখন এটা মিনসটা উপার্জন অর্থে ব্যবহৃত হবে, উপার্জন অর্থে, ঠিক আছে, হার মিনস, তখন এটা কি হবে? ওয়্যার হবে। কারণ কি উপার্জন তার 10,000 টাকাও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, 1 কোটি টাকাও হতে পারে, ঠিক আছে, সেটা গোনা যায়। ওকে, হার মিনস ওয়্যার পুর যখন এই উপার্জন অর্থে ব্যবহৃত হবে,
সে করতে পারলো না, তার কারণ তার উপার্জন কম। ঠিক আছে, তার কারণ তার উপার্জন কম। ওকে, তারপর এ ফেয়ার মিনস ইজ অলওয়েজ প্রেফারেবল টু দ্য ফাউল ওয়ান। বলছে একটা সৎ উপায় বাঁচা সবসময় গ্রহণযোগ্য কার থেকে? একটা অসৎ উপায়ের বাঁচার থেকে। ঠিক আছে, ফেয়ার ওয়েজ মানে সৎ উপায়, প্রেফারেবল এর পর দেখ টু হয়, আমি আগের দিন বলেছিলাম প্রেফারেবল। তারপর প্রেফারেবল টু ফাউল ওয়ান মানে হচ্ছিল যেটা অনৈতিক উপায় বা অসৎ উপায়ের থেকে অলওয়েজ প্রেফারেবল বেশি হয়। ঠিক আছে, তাহলে এ ফেয়ার মিনস, এবার দেখ এ ফেয়ার মিনস এখানে যখন উপায় অর্থে ব্যবহৃত হচ্ছে, আগেরটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপার্জন হিসাবে। এ ফেয়ার মিনস কথাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপার্জন, উপার্জন নয়, উপায় হিসাবে এখানে সেকেন্ডেরটায়। ঠিক আছে, তাহলে উপায় যখন বলেছে তখন কি হবে? তার ভার কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, তো সবকিছু সেন্সের ওপর নির্ভর করছে, সবকিছু সেন্সের ওপর নির্ভর করছে। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? না দাদা, আর একবার বলবে? মিনস দুটো অর্থে ব্যবহৃত হতে পারে। এক হচ্ছিল উপার্জন অর্থে, ঠিক আছে, যেটা প্রথমে হয়েছে উপার্জন অর্থে, আর দ্বিতীয় উপায় অর্থে, উপায় উপায়। ঠিক আছে, তো বলছে যে হুম, প্রথমটা কি বলছে? যে সে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, তার কারণ কি? তার উপার্জন খুব কম ছিল। এবার হুম উপার্জন হচ্ছিল কম ছিল, কিন্তু তাও উপার্জন তো ছিল কিছু, 1 টাকার থেকে তো বেশি ছিল, তাহলে কি? প্লুরাল। তাহলে ভার কি হলো? প্লুরাল। ঠিক আছে, তারপরেরটা দেখ, হুম বলছে এ ফেয়ার মিনস, বলছে একটা সৎ উপায় হলো সবসময় প্রেফারেবল একটা অসৎ উপায়ের থেকে। এবার যখন সৎ উপায় বলছে, উপায় যখন উপায় বলছে তখন সেটা আবার আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য এখানে ভার্বটা হুম কি হচ্ছে? হলো ইজ। ওকে, বুঝতে পেরেছিস? হুম তুই হুম আরেকটা জিনিসও খেয়াল করতে পারিস, দেখ এটা দেখ খুব ভালো করে, এখানে এ আছে, তার মানে একটার কথা বলা হচ্ছে। এখানে এ আছে, তার মানে একটা উপায়ের কথা বলা হচ্ছে। মানে এরকম তো হতে পারে না আমি যেটা হুম বলছি, কিন্তু তাও বোঝার অর্থে তুই এটা ব্যবহৃত করতে পারিস। যখন এ আছে তখন ব্যাপারটা সিঙ্গুলারই ওরা বোঝাতে চাইছে বা আনকাউন্টেবলি বোঝাতে চাইছে। ঠিক আছে, ওয়ারাস যখন দা হুম আছে, যখন দা আছে তখন তারা কি করছে? নাম্বারের ওপর ফোকাস করছে, নাম্বার। তাহলে নাম্বার মানে সিঙ্গুলার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম ঠিক আছে, তো এটা মনে রাখবি না, সবসময় সেন্সে যাবি, সেন্স, সেন্স। আমি যেটা বললাম লাস্টে সেটা আমি বুঝতে পারবো, তুই বুঝতে পারবি না, সেন্সে যাবি। সেন্স কি বলছে? সেন্স বলছে প্রথমটা, আবার প্রথম থেকে বলছি, ঠিক আছে, সেন্স কি বলছে? এ লার্জ নাম্বার অফ বয়েজ, একটা লার্জ নাম্বার বয়েজ এসছে, তাহলে আমি বলবো যে কাউন্টেবল কি আনকাউন্টেবল? তোর মাথায় বলবে যে যদি বায়োমেট্রিক থাকে তাহলে তো যত ছেলেই আসুক তাহলে আমি গুনতে পারবো। তাহলে কি হবে? ওয়্যার হবে। ঠিক আছে, কাউন্টেবল বলে। তারপর দ্য নাম্বার অফ অ্যাডমিশনস হ্যাভ গ্রাজুয়ালি ফলেন অফ, তাহলে কি হবে? অ্যাডমিশনসটার ওপর ফোকাস করছে না, দা বলে নাম্বারের উপর ফোকাস করছে। ঠিক আছে, দা বলে নাম্বারের উপর ফোকাস করছে, তাহলে নাম্বারটা হচ্ছিল আনকাউন্টেবল। ঠিক আছে, অ্যাডমিশনসটা হচ্ছিল কাউন্টেবল, কিন্তু নাম্বারটা হচ্ছে আনকাউন্টেবল, তাই জন্য এখানে হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। তারপর তিনেরটা, শি কুড নট কন্টিনিউ হার স্টাডিজ বিকজ হার মিনস ওয়্যার পুয়ার, তার মানে কি? তার উপার্জন ছিল খুব খারাপ, উপার্জন মানে কি? খুব কম। তার মানে 10 টাকা, 11 টাকা, 12 টাকা তো হতে পারে, 1 টাকার থেকে তো বেশি। তাই জন্য উপার্জন অর্থে যখন ব্যবহৃত হচ্ছে তখন প্লুরাল। তারপরেরটা এ ফেয়ার মিনস, দেখ আবার বলছে এ ফেয়ার মিনস, তার মানে একটা সৎ উপায় হচ্ছে হলো অলওয়েজ প্রেফারেবল টু ফাউল মিনস। ঠিক আছে, ফাউল ওয়ান। ঠিক আছে, তো তাহলে হচ্ছিল ফেয়ার মিনসটা এখানে কোন অর্থে? উপায় অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হুম বুঝতে পেরেছি। ওকে, তারপরেরটা, তারপরেরটা বলছে মিনস আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য এন্ডস। ঠিক আছে, বলছে যে এখানে মিনস অর্থে কি ব্যবহৃত হয়েছে? যে কারণ অর্থে। ঠিক আছে, তুমি যে করছো সেটার কারণটা হচ্ছিল সব থেকে ইম্পর্টেন্ট অন্তিম ফলাফলের থেকে। এই যে তুই পড়াশোনা করছিস, তুই দিনে 10 ঘন্টা পড়ছিস, এই যে চেষ্টা করছিস,
এর এন্ড রেজাল্ট যদি কোনো স্টুডেন্ট চাকরি পায় অথবা না পায়, তার থেকেও বড় হবে এটা যে সে প্রচুর চেষ্টা করেছে, প্রচুর। মানে সে তার ভেতরে যখন বিবেককে জিজ্ঞেস করছে যে আমি কি চেষ্টা করিনি, তার বিবেক বলছে হ্যাঁ তুমি চেষ্টা করেছো। সুতরাং এতে কোনো ভুল নেই যে যদি হলো সরকার যদি চাকরির পরীক্ষা না নেয় আর তুমি যদি দেরি করে চাকরি পাও, ঠিক আছে। তো বলছে যে কারণটা হচ্ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণগুলো অন্তিম পরিণতির পরিবর্তে, ঠিক আছে। অন্তিম পরিণতি ইম্পর্টেন্ট নয়, কারণটা ইম্পর্টেন্ট যে তুমি করছো, ঠিক আছে, তুমি যে করছো পড়াশোনা। তাই জন্য এখানে প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে, তাই জন্য আর, ঠিক আছে। তারপর তারপর দ্য ওয়েজেস অফ ইন্ডিয়া আর কোয়াইট মিগার, মানে মিগার মানে স্বল্প, মানে কম, ঠিক আছে। বলছে ওয়েজেস মানে হচ্ছিল তোর পারিশ্রমিক, ঠিক আছে, পারিশ্রমিক অর্থে ব্যবহৃত হয়েছে। দেখ আগেরটার মতনই, মিনস অর্থে যেমন হচ্ছিল উপার্জন, এটা ওয়েজেস অর্থে পারিশ্রমিক, ঠিক আছে। তো ওয়েজেস ইন ইন্ডিয়া আর কোয়াইট মিগার, তার মানে যে উপার্জন আছে সেটা খুব কম, স্বল্প, ঠিক আছে, স্বল্প। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছিল এটা আর হবে, তার কারণ কি? উপার্জন যাই হোক 1 টাকার থেকে তো বেশি। বুঝতে পেরেছিস? হুম তারপর দেখ, তারপর ওয়েজেস অফ সিন ইজ ডেথ, তার মানে কি? পাপের, এটা পাপ। সিন মানে কি? পাপ। ওয়েজেস মানে কি? ফলাফল অথবা প্রাপ্য, ঠিক আছে। ওয়েজেস প্রাপ্য অফ পাপ হচ্ছে হলো কি? মৃত্যু। ওকে, এটা সবসময় একটা অ্যাডেজ, একটা সেইং, ঠিক আছে, একটা মানে বাংলায় কি বলে ওটাকে, ওই বাণী টাইপের, ঠিক আছে, বচন টাইপের, খনার বচন যেরকম হয় না, সেরকম বচন টাইপের। তো এটা সবসময় মনে রাখবি, ওয়েজেস অফ সিন ইজ হবে সবসময়, ইজ, কখনো আর হবে না, ঠিক আছে, আর কখনো হবে না, ঠিক আছে, মনে থাকবে। হুম বাকিরা বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তারপর বলছে যে এ ভ্যারাইটি অফ বুকস, বলছে প্রচুর বুকস, ঠিক আছে। এবার নেহাকে আমি যদি জিজ্ঞেস করি যে বুক কি গোনা যাবে, ও বলবে হ্যাঁ গোনা তো যাবে। তার কারণ কি, বুক সেন্টারে গিয়ে একটু কষ্ট হবে গুনতে, কিন্তু ভ্যারাইটি গুলো গোনা যাবে, যে 10টা নাকি 12টা নাকি 100টা বুক, সেটা গোনা যাবে ভ্যারাইটি। তাহলে এই ভ্যারাইটি অফ বুকস অন দ্য সাবজেক্ট, একটা সাবজেক্টের ওপর, ফিজিক্সের ওপর একটা ভ্যারাইটি অফ বুকস, আর হবে কি? ইজ হবে। নেহা? আর হবে কারণ বুকস আছে। বুকস আছে তার কারণ কি? এটা কাউন্টেবল আছে, তার মানে কি? ইন নাম্বার অফ হ্যাঁ, বয়েজ, এ নাম্বার অফ বয়েজ, ঠিক আছে। তাহলে তারপরে কি হবে? প্লুরাল ভার্ব হবে, তাই তো। হ্যাঁ। তারপর এ ভ্যারাইটি অফ ফুড ইজ অ্যাভেলেবল ইন দ্য হোটেল। এবার ভাব ফুড কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে। ফুড কিন্তু সবসময় আনকাউন্টেবল, এটা সবসময় মনে রাখি, ফুড ইজ অলওয়েজ আনকাউন্টেবল, ঠিক আছে। এই ভ্যারাইটি অফ ফুড, তাই জন্য ইজ হবে সবসময়। ওকে, ইজ। এবার তুই বলবি যে মেনু তো গোনা যায়, গোনা নিশ্চয়ই যায়, কিন্তু এরকমও হতে পারে যে যেটা মেনুতে নেই, ও ডাল আর ইয়ে দিয়ে, কি বলে, ভাত দিয়ে, চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিল, যেটা মেনুতে ছিলই না, ঠিক আছে। তো এরকম অনেক কিছু ফুড বেরিয়ে আসবে যদি শেফ যে তৈরি করছে সে চায়। ওকে, তো তাহলে ফুড হচ্ছিল সবসময় আনকাউন্টেবল, তার কারণ কি? ফুড কখনো জল আর চিনি দিয়েও শরবত তৈরি করে দেওয়া যাবে, এটা হচ্ছিল ফুড, তাই না? তো যেটাই খাদ্য সেটাই হচ্ছিল ফুড। তো ফুড হচ্ছিল খিচুড়িও বানিয়ে দেওয়া যাবে, যেটা মেনুতে নেই। হ্যাঁ, তো ফুড সবসময় মনে রাখবি আনকাউন্টেবল, আর তার সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই বসবে। তারপর প্লেন্টি অফ মিল্ক, ঠিক আছে, প্রচুর পরিমাণে মিল্ক, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। ওকে, তারপর নেক্সট প্লেন্টি অফ বুকস। এবার যদি আমি বলি প্লেন্টি অফ বুকস, মানে বুকস কি গোনা যাবে? নেহা বলবে হ্যাঁ গোনা যাবে। কতগুলো বুকস? 1000 বুকস নাকি 1 লাখ বুকস আমরা দান করেছি। ওয়্যার ডোনেটেড টু দ্য লাইব্রেরি বাই হিম, ঠিক আছে, লাইব্রেরি দান করা হয়েছে, তাহলে বুকস তো গোনা যাবে, তাহলে এখানে ওয়্যার হবে। ওকে, তারপর দ্য রেস্ট অফ দ্য লেসন, ঠিক আছে।
এবার দেখ একটা লেসনের একটা পার্ট থাকে, ঠিক আছে, এতটা অতটা। তুই তো এরকম করে বলতে পারিস না যে 10 লাইন পড়া হয়েছে, এখনো 10 লাইন বাকি আছে, এটা তুই বলতে পারবি না, ঠিক আছে। দ্য রেস্ট অফ দ্য লেসন, বাকিটা, বাকিটা অধ্যায়ের বাকিটা বাকি আছে, তাহলে কি এটা সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। বোঝার চেষ্টা করবি বারবার, ঠিক আছে। এই সেন্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এগুলো দিয়ে কোশ্চেন আসে। ভার্ব চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে। তারপর দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস, এবার বাকি যে স্টুডেন্টসরা, আমি বলবো গোনা যাবে, নেহা বলবে হ্যাঁ গোনা যাবে, তার কারণ কি স্টুডেন্টসরা বায়োমেট্রিক করে, ঠিক আছে। তো হ্যাভ, ওকে, হ্যাভ। তারপর এ লট অফ অথবা লটস অফ গেস্ট, গেস্ট কি গোনা যাবে? হ্যাঁ গোনা যাবে, কারণ কি আমি তো সেরকম করেই নেমন্তন্ন করেছি, এত জনের খাওয়ার, 100 জনের খাওয়ার অথবা 500 জনের খাওয়ার, তাহলে কি হবে ওয়্যার, ওকে। তারপর এ লট অফ ওয়ার্ক, কাজের অনেকটা, কাজের অনেকটা, এটা কি এরকম হবে যে একটা কাজ শেষ হয়েছে আর বাকি দুটো কাজ বাকি আছে? না, পুরো একটা কাজের কিছুটা শেষ হয়েছে, কিছুটা বাকি আছে। তো কাজ হচ্ছিল আনকাউন্টেবল নাউন, তার সাথে সিঙ্গুলার। তারপর এ গ্রেট ডিল অফ লেবার ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য জব, ঠিক আছে। আচ্ছা, প্রচুর সংখ্যায়, প্রচুর সংখ্যায় আহ শ্রমিক দরকার। এবার তুই সবসময় জেনে রাখবি, এই যখন এরকম থাকবে না এ গ্রেট ডিল অফ, ঠিক আছে, যখন এরকম থাকবে তখন লেবারের ওপর ওরা ফোকাস করছে না। দেখ এখানে লেবার্স নেইও, এখানে লেবার্সও নেই, ঠিক আছে। এখানে যেমন স্টুডেন্টস ছিল, এখানে লেবার্স নেই। এই যে এখানে দেখ, এখানে স্টুডেন্টস ছিল, এখানে বুকস ছিল, এখানে লেবার্স নেই। এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে এই সেন্সে যে এ গ্রেট ডিল অফ লেবার, তার মানে কি অনেকটা পরিশ্রম দরকার, অনেকটা পরিশ্রম, নাকি অনেক শ্রমিক দরকার। কি বলতে চাইছে? অনেকটা পরিশ্রম, তোমাকে চাকরি পেতে হলে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা শ্রম দিতে হবে। নাকি এরকম বলেছে যে অনেকগুলো শ্রমিক দরকার এই কাজটা শেষ করার জন্য। লেবার মানে কি শ্রম দরকার, ঠিক আছে। শ্রম সবসময়, শ্রম সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল নাউন হবে, তাই তো। তার জন্য তার সাথে কি হবে? ইজ হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। এখানে যদি এটা থাকতো এ লট অফ, এ লট অফ লেবার্স, ঠিক আছে, এ লট অফ লেবার্স যদি এস থাকতো, লেবার, তাহলে আমি তার বাংলা কি করতাম? অনেকগুলো শ্রমিক দরকার, অনেকগুলো শ্রমিক দরকার। এই যে ডিজাস্টারটা হয়েছে এটা সরানোর জন্য, এই যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, ভগবান না করুক হয় এরকম, তো যদি এই ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখানে অনেক ক্যাজুয়ালিটিস হয়েছে, এই ট্রেনটাকে বা এই গাড়িটা যে উল্টে গেছে, এই গাড়িটাকে সরানোর জন্য অনেক শ্রমিক দরকার। তাহলে এই লট অফ লেবার্স, লেবার্স আর রিকোয়ার্ড, ঠিক আছে, আর হবে, তখন এস হবে লেবার্স এর পরে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর এটা দেখ, এ গুড ডিল অফ বয়েজ, তাহলে বয়েজ তো গোনা যাবে, তারপরে কি হবে? হ্যাঁ। তারপর 2/3 অফ অ্যাক্টার্স, এবার বল 2/3, ঠিক আছে, তার মানে কি? ধর 9 জন অ্যাক্টার ছিল, ঠিক আছে, তার 2/3 কত? 6 জন, ঠিক আছে। তো 6 জন, এটা কি গোনা যায়? হ্যাঁ কি না? গোনা যায়। তো 2/3 অফ অ্যাক্টার্স আর আনসাকসেসফুল, তার মানে গোনা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তারপর 2/3 অফ দ্য বুক ইজ ইজি টু রিড, এবার বুকটা কি আমি এরকম করে পড়বো যে 100 পেজ আছে, 99টা পেজ আছে, তার 2/3 মানে হচ্ছে 33খানা পেজ পড়া হয়েছে? নিশ্চয়ই বলা যায়, কিন্তু এরকম করেও কেউ বলে না। কিরকম করে বলে? যে অংশ হিসাবে বলে, অর্ধেকটা শেষ হয়েছে আরো অর্ধেকটা বাকি আছে, ঠিক আছে। তো জিনিসটা এক, জিনিসটা এক, তার অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে, ঠিক আছে। তাহলে 2/3 অফ দ্য বুক, অফ দ্য বুক, সরি, অফ দ্য বুক ইজ ইজি, ঠিক আছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না বলতে হবে। হ্যাঁ দাদা। আচ্ছা, এখানে যদি এটা থাকতো তাহলে কি হতো বলতো? 2/3 অফ দ্য বুক,
ড্যাশ অন ফিজিক্স, মানে এখানে যা বই রাখা আছে তার 2/3 ফিজিক্সের। তো এখানে আর হবে কি ইজ হবে? বল। আর হবে। আর হবে। আর হবে, তার কারণ কি? এখানে কিন্তু সেন্স সম্পূর্ণ আলাদা। 19-এর এইটার এইটার সেন্স কি দিচ্ছে? এইটার সেন্স এটা দিচ্ছে যে একটা বই, তার কারণ কি এখানে দেখ বুক আছে, বুক, ঠিক আছে, বুক আছে। তো একটা বইয়ের অর্ধেকটা আমার পড়া হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। তার মানে এটা একটার অংশ হিসেবে ভাগ করে দিচ্ছে একটা বইয়ের, কারণ কি এখানে বুকস নেই। তারপরেরটা আমি যেটা লিখলাম, এটা এটা কি? যত বই আছে, এবার যত বই আছে তুমি গুনতে পারবে একটা লাইব্রেরিতে যত বই আছে। কষ্ট হবে কিন্তু গুনতে পারবে যে এখানে 1000 বই আছে বা 1,00,000 বই আছে, তাও তুমি গুনতে পারবে। ন্যাশনাল লাইব্রেরিতে যে এত বই থাকে তাদেরও হিসাব থাকে যে এত বই আছে, 1,00,000 বই আছে, ঠিক আছে। এবার যদি কেউ বলে ওই 1,00,000 বইয়ের 2/3 হচ্ছে হলো ফিজিক্সের ওপর, এবার তুই করে নে 1,00,000 ইন্টু 2/3, তুই তো একটা কাউন্টেবল সংখ্যাই পাবি। তো সেখানে কি হবে? এখানে আমি বলতে কি চাইছি যে এখানে বুকস আছে, বুকস, ঠিক আছে, বুকস আছে। তো বুকস যখন আছে তখন এটা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এখানে তুই গুণে বার করতে পারবি যে 1,000 যদি বই থাকে তার অর্ধেক মানে হচ্ছিল 500, বা 2/3 মানে 2/3 ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, দাদা। বুঝতে পেরেছি। তারপর দাস 70% অফ দ্য স্টুডেন্ট আর হার্ড ওয়ার্কিং। এবার তুই বল, তুই তো স্টুডেন্ট গুনতে পারবি, ঠিক আছে? একটা স্কুলে ধর 1,000 জন স্টুডেন্ট আছে, তাহলে 70%, তার মানে কি 700 জন হচ্ছিল আর হার্ড ওয়ার্কিং, তাহলে ওখানে গোনা যাচ্ছে, তো এটা কাউন্টেবল নাও, তাহলে প্লুরাল ভার্ব হবে। ওকে, এবার তুই পরেরটায় আয়, বলছে দ্য 70% অফ আওয়ার পপুলেশন। এবার তুই পপুলেশন কি করে গুনবি? পপুলেশন তুই এরকম ভাবে গুনতে পারিস যে আমাদের তো 150 কোটি প্রায় হয়ে গেছে, তুই এরকমই বলতে পারবি যে প্রায়। তুই কখনো এরকম বলতে পারবি না যে 150 কোটি 30,231 জন, এরকম কখনো বলতে পারবি না। তুই এরকম বলতে পারবি যে প্রায় 50 কোটি তো হয়ে 150 কোটি তো হয়ে গেছে, ঠিক আছে? তো কি বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি যে এটা আনকাউন্টেবল সেন্সে ইউজ হচ্ছে, তো এখানে ইজ হবে। ওকে, তো এই সব জিনিসগুলো যতগুলো বললাম, এই 21 খানা কিন্তু পড়ে মুখস্থ করবি, ঠিক আছে? আর সেন্স বোঝার চেষ্টা করবি, কারণ কি এই 21 খানার মধ্যেই পরীক্ষায় আসে, এরকম ভাবেই আসে। তোকে বুঝতে চায় যে তুই সেন্সটা কুড়ি বুঝতে একুশটা একবার পারছিস। বলে দাও। কোনটা? 20 21 20-21-এর প্রথমটা আছে হচ্ছিল যে 70% অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? এবার আমার কাছে তো পরেই 8 জন, ঠিক আছে? আমি যদি বলি তার 70%, তাহলে তো আমি ইজিলি বার করে নিতে পারবো যে কত পার্সেন্ট স্টুডেন্ট মানে এতজন, তো এটা কাউন্টেবল নাও, ঠিক আছে? আর তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে হচ্ছে 70% অফ আওয়ার পপুলেশন। এবার পপুলেশন আমি বলবো যে পপুলেশন কি গোনা যাবে? তুই প্রথমে বলবি হ্যাঁ সেন্সাস করে তো গোনা যাবে, ওই 150 কোটি। আমি বললাম না, এরকম করে গোনা যাবে না। কেউ এরকম গ্যারান্টি দিতে পারবে না যে 150 কোটি 30 লক্ষ 231 জন আমাদের দেশে এখন বেঁচে আছে, কারণ কি প্রত্যেক মুহূর্তে মরছে আর বাঁচছে, ঠিক আছে? মরছে আর জন্মগ্রহণ করছে। তো তুই কি করে একদম পারফেক্ট সংখ্যাটা বলতে পারবি? বলতে তুই পারবি না, তাহলে এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হিসাবেই আমি নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ইজ করেছি। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝলি। তারপর তারপর কি আছে? তারপর আছে, কি লেখা আছে? বাট উইথ পার্সেন্টেজ ইন দ্য সাবজেক্ট ভার্ব ইজ সিঙ্গুলার। আচ্ছা, যদি এরকম করে বলে যে দ্য পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ ভেরি হাই, ঠিক আছে? এটা না সেই আবার প্রথমটার মতো বলছে, ঠিক আছে? প্রথমটার মতো। প্রথমটা মানে কি বলেছি যে দ্য নাম্বার অফ অ্যাডমিশনস, দ্য নাম্বার অফ অ্যাডমিশন, এখানে জোর কিসের ওপর দিচ্ছে? দ্য নাম্বার, দা নাম্বারের ওপর জোর দিচ্ছে, ঠিক আছে? সেরকম ভাবে এটা কি বলছে? দা পার্সেন্টেজ, এই দা থাকলেই না তার পরের এই জিনিসগুলোর ওপর জোর দেয়, ঠিক আছে? তো দা পার্সেন্টেজ, পার্সেন্টেজ যখন বলছে সাকসেসফুল ক্যান্ডিডেটস তুই গুনতে পারবি, কিন্তু এটা আমি
জোর দিচ্ছে না, জোর কার উপর দিচ্ছে? পার্সেন্টেজের উপর। তাহলে পার্সেন্টেজ যখন থাকবে তখন কি হবে? সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার নাউন, সরি সিঙ্গুলার ভার্ব হবে। বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলছে যে নাউন চ্যাপ্টারে এটা আমরা পড়ে এসেছি, ঠিক আছে? তো কি বলছে? এ সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড, সিঙ্গুলার ভার্ব ইউজড হয় উইথ কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন্স এর ক্ষেত্রে মানে গ্রুপ অফ যখন থাকবে না, গ্রুপ অফ ম্যান, ঠিক আছে, গ্রুপ অফ মেন যখন থাকবে তখন কি হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। কারণ কি তাকে একভাবে বলছে, একভাবে। যেমন এ সেট অফ বুকস, এ সেট অফ বুকস ইজ রিকোয়ার্ড, আর হবে না। বুকস তো বুকস তো কাউন্টেবল, আমি তো বললাম। কিন্তু এ যখন বলছে এ সেট অফ, তাহলে এ সেট অফ এর উপর জোর দিচ্ছে এবং কাউন্ট, এটা একসাথে বোঝাচ্ছে কালেকটিভ নাউন। সব সময় যখন দেখবি কালেকটিভ নাউন থাকবে তখন সিঙ্গুলার ভার্ব পুট করবি, সিঙ্গুলার ভার্ব যেন মনে থাকে। যখন কালেকটিভ নাউন থাকবে অথবা যখন আনকাউন্টেবল নাউন থাকবে, মানে মিল্ক, লেবার মানে শ্রম, ঠিক আছে, এরকম যখন থাকবে তখন আনকাউন্টেবল নাউন যখন থাকবে অথবা যখন কালেকটিভ নাউন থাকবে তখন আমরা কি করব? তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন দেখ তারপরটা আছে এ পেয়ার অফ স্পেকটাকেলস, এক জোড়া চশমা। এ বুকে অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে, একটা বুকে, ফ্লাওয়ারের বুকে, তার মধ্যে অনেক ফ্লাওয়ার থাকে কিন্তু তাকে ইউনিটি করে বলা হচ্ছে, ইউনিট করে, একটা ইউনিট, ঠিক আছে। এ কাইন্ড অফ, ঠিক আছে, এ সিরিজ অফ ইভেন্টস, ঠিক আছে, সিরিজ অফ ইভেন্টস মানে কি? পরবর্তী পর্যায়ক্রম, ঠিক আছে, ঘটনার পর্যায়ক্রম, ঠিক আছে। এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর ওটা ঘটলো, এটাকে যখন একটা সিরিজ দিয়ে আমি বলবো তখন ওই সিরিজটার উপর জোর দেবে, ঠিক আছে। এ গ্যাং অফ রবার্স, রবার্স হচ্ছিল তোর ডাকাত, ডাকাতরা তো কাউন্টেবল অবশ্যই, কিন্তু গ্যাং যখন বলে দিচ্ছে তখন ইউনিট করে বলে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম যখন কালেকটিভ নাউন থাকবে তখন কি হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। যেমন এ পেয়ার অফ স্পেকটাকেলস ইজ ব্রোকেন, ঠিক আছে। আর যদি এরকম থাকে মাই স্পেকটাকেলস আর নিউ, ঠিক আছে, আর নিউ, কিন্তু এ পেয়ার যখন থাকবে তখন এটা কালেকটিভ নাউন। ওকে, তারপর এ সিরিজ অফ ম্যাচ, পাঁচখানা ম্যাচ আছে, পাঁচখানা ম্যাচ দিয়ে একটা সিরিজ হচ্ছে। এ সিরিজ অফ ম্যাচ ইজ লাইকলি। ওকে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বুঝেছি, এগুলো ইজি আছে। কি বললি? বললাম দাদা এইগুলো মোটামুটি ইজি আছে, ওই 9 নম্বর রুলটা একটু কঠিন ছিল বুঝতে। 9 নম্বর রুলটা একটু কঠিন ছিল, শুধুমাত্র এইটুকু তুই মনে রাখবি। দেখ 9 নম্বর রুলটা আমি এর আগেও বলেছি তোদের, ঠিক আছে। তুই যদি ভালো করে মনে করিস যে আমি এটা তোদের সবসময় বলেছি যে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টাসিডেন্ট অনুযায়ী কাজ হয়, অ্যান্টাসিডেন্ট তার মানে কি তার আগে যে নাউনটা আছে সেই নাউনটা হিসাবে কাজ হয়। দেখ এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে? রিলেটিভ প্রোনাউন আছে দ্যাট, দ্যাটের আগে কি আছে? স্টার্স, সেই অনুযায়ী গাইড হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরে দেখ রিলেটিভ প্রোনাউন কি আছে? হু, তার আগে কি আছে? নাউন আই মানে প্রোনাউন, তার পরের অনুযায়ী ভার্ব কি হচ্ছে? অ্যান্টাসিডেন্ট অনুযায়ী, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, এখানে দেয়ার দিয়ে যখন শুরু হচ্ছে তখন যে প্রেডিকেট আছে তার সেই অনুযায়ী ওয়াজ হচ্ছে। তারপর এ বয় অ্যান্ড এ টিচার আছে, সেই অনুযায়ী ওয়্যার হচ্ছে। দেয়ার ওয়াজ এ বয়, এই অনুযায়ী কি হচ্ছে? লিভস হচ্ছে। এইটুকু তো বুঝতে পারবি? হ্যাঁ দাদা। তাহলে মনে রাখবি যখন ইম্পার্সোনাল প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে, ইম্পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, ইম্পার্সোনাল প্রোনাউন দিয়ে যখন শুরু হচ্ছে তখন নয়তো রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে, মানে রিলেটিভ প্রোনাউন মানে কি? দ্যাট যেটা থাকছে সে তার অ্যান্টাসিডেন্ট অনুযায়ী তার ভার্ব হবে। অথবা যদি রিলেটিভ প্রোনাউন না থাকে, যেমন এই যে 3, 4 আর 5, এতে রিলেটিভ প্রোনাউন নেই, সেখানে প্রেডিকেট যেরকম থাকবে অথবা কমপ্লিমেন্ট যেরকম থাকবে সেই অনুযায়ী হবে। বুঝতে পেরেছিস? হুম। এত ইজি, একদমই কঠিন নয়, ঠিক আছে। তারপর তারপরেরটা না খুব ইম্পর্টেন্ট রুল আর খুব ইন্টারেস্টিং রুল, মানে এটা জানা উচিত, ঠিক আছে, এটা আমি বলেওছি তোদের। ওকে, এটা আমি তোদের কন্ডিশনের ক্ষেত্রেও বলেছি, মানে ওই ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, টেন্সের। ওকে, দেখ এটা কি বলছে? বলছে সাবজাংটিভ মোড, ঠিক আছে। সাবজাংটিভ মোড মানে কি? সাবজাংটিভ মোড মানে, সাবজাংটিভ মোড মানে ওয়ার্ডটা শুধু শুনে রাখ। সাবজাংটিভ মোড মানে একটা বর্তমানের সিচুয়েশন যেটা হতে পারতো কিন্তু সেটা বাস্তব নয়,
আই উইশ আই ওয়ার এ বার্ড, ঠিক আছে? যদি এরকম বলি, আমি যদি একটা পাখি হতাম, এটা কখনো সম্ভব? আমি তো মানুষ, আর যতদিন না মরছি ততদিন পরের জন্মে আমি পাখি হয়ে জন্মাতে পারবো। তো এই জন্মে তো আমার আর পাখি হওয়া সম্ভবই না। কিন্তু আমি এরকম তো বলি আমরা, যে আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, এখন 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 কি আমার প্রাইম মিনিস্টার হওয়া সম্ভব? ভবিষ্যতে নয় সম্ভব, ঠিক আছে? ভবিষ্যতে নয় পাখিও হয়ে গেলাম, ভূতের রাজা ওরকম যেরকম গোপী গায়েন বাঘা বাইনে বর দিল, তো তুমি পাখি হয়ে যাও। তো পাখি নয় হলাম, কিন্তু সাবজাংটিভ মোড কখন বলছে? এখনকার কথা, এখনকার কথা। এখন কি হওয়া সম্ভব আমার পক্ষে প্রাইম মিনিস্টার? হওয়া সম্ভব নয়। হ্যাঁ, এরপরে আমি যদি একটা নতুন পার্টি শুরু করি, তারপর হচ্ছে হলো ভোটে দাঁড়াই, তারপর যদি কোনোদিনও হওয়ার চান্স থাকে তো হতেও পারি। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে, এখনকার আজকের দিনে দাঁড়িয়ে, এই যে আমি পড়াচ্ছি, পর মুহূর্তে আমার পক্ষে প্রেসিডেন্ট হওয়া বা প্রাইম মিনিস্টার হওয়া সম্ভব। একে কি বলবো? সাবজাংটিভ মোড, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখ, ইন সাবজাংটিভ মোড মানে প্রেজেন্ট সিচুয়েশন, উই মে ইউজ ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ কখনোই ইউজ করি না, ওয়্যারই ইউজ করি, ঠিক আছে? দেখ এখানে লেখা আছে দো, যদিও ওয়্যার ইজ মোর কারেক্ট ফর্ম, ঠিক আছে? ওয়্যার ইজ মোর কারেক্ট ফর্ম, তার মানে কি প্রেজেন্ট সিচুয়েশনে এরকম যদি আমি কোনো উইশের কথা বলতে চাই, তাহলে আমি ওয়্যার ইউজ করবো। আই উইশ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে? দেখ, এবার আলাদা আলাদা ধরনের সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো তোদের মুখস্থ করতে হবে, মুখস্থ, ঠিক আছে? পাতি বাংলা ভাষায় মুখস্থ করতে হবে, ঠিক আছে? টু এক্সপ্রেস রিগ্রেট মানে আফসোস, অথবা উইশ বোঝাতে ফর পাস্ট সিচুয়েশন আমরা কিরকম ভাবে ইউজ করি সেটা মুখস্থ করতে হবে। কি লেখা আছে? আই উইশ, আমার মনে হয়, আমার ইচ্ছা হয়, আই হ্যাড এ হাউস অফ মাই ওন নাও, ঠিক আছে? আমার যদি একটা হাউস থাকতো, আমার যদি একটা হাউস থাকতো তাহলে কি ভালো হতো, ঠিক আছে? এটা ইকুয়ালস টু দিয়ে এটার মানেটা বোঝাতে চাইছে, শুধু মানেটা। এর মানে কি বোঝাতে চাইছে? আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ এ হাউস নাও, ঠিক আছে? আমার এখন কোনো বাড়ি নেই, ঠিক আছে? আমি ভাড়া বাড়িতে থাকি। তো যেটা বলতে চাইছি যে আই উইশ আই হ্যাড এ হাউস অফ মাই ওন নাও, যে যদি আমার একটা বাড়ি থাকতো কি ভালো হতো, ঠিক আছে? আই হ্যাড এ হাউস, ঠিক আছে? তারপর আই উইশ আই ওয়্যার রিচ নাও, আমার মনে হয় যে আমি যদি এখন বড়লোক হতাম। তার মানে কি? ইকুয়ালস টু দিয়ে মানে বলা আছে, মানে কিন্তু ইম্পর্টেন্ট নয়, মানে মানেটা তোর বোঝার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মানেটা কিন্তু তুই লিখবি না, লিখবি কোনটা? এইটা, ঠিক আছে? তো কি বলেছে যে আই অ্যাম সরি আই এম নট রিচ, তার মানে কি আমি দুঃখিত, আমি রিচ নই এখন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এবার দেখ পরের ইয়েতে বলেছে যে আই উইশ মানে কি বোঝাতে চাইছে। আই উইশ মানে উড দ্যাট যদি হতো, আই উড যদি হতাম, ইফ অনলি যদি এটা হতো, ঠিক আছে? এর মানে আই উইশ মানে এটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপরেরটা দেখ, তারপরেরটা, এটা আমরা অলরেডি কন্ডিশনে করিয়ে এসেছি, ঠিক আছে? ওই কন্ডিশনে দেখবি থার্ড নাকি ফোর্থে আছে এই রুলটা, ঠিক আছে? টু এক্সপ্রেস দ্য আনলাইকলি সিচুয়েশন, আমি কি বলেছিলাম? সাব ক্লজে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে মেন ক্লজ কিসে থাকবে? উড দিয়ে হবে। সাব ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে মেন ক্লজ কি হবে? উড দিয়ে হবে। দেখ এখানে সাব ক্লজ, যদি সাব ক্লজ মানে কি, যেটা ইফ দ্যাট দিয়ে শুরু হয় সেটা হচ্ছে সাব ক্লজ। তাহলে সাব ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে মেন ক্লজ উড দিয়ে হবে। কোথায় করিয়েছিলাম? মনে পড়ছে কোথায় করিয়েছিলাম? কন্ডিশনাল সেন্টেন্স। মনে পড়ছে এগুলো? মনে পড়ছে? এই যে সিম্পল পাস্টে থাকলে, সিম্পল পাস্টে থাকলে সাব ক্লজ, মেন ক্লজ কি হবে? উড অথবা কুড অথবা এইসব দিয়ে হবে, তাই না? যেমন, হুম। যেমন উম, এই যে ইফ আই ওয়্যার ইওর মাদার, আমি যদি তোমার মা হতাম, তার মানে কি? সাব ক্লজ তো এটা ইফ দিয়ে যুক্ত আছে, তাহলে সাব ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, আই ওয়্যার ইওর মাদার, যদি আমি তোমার মা হতাম, আই উড আই উড হ্যাভ টেকেন কেয়ার, এখানে তো উড হ্যাভ হবে না, আই উড টেক, ঠিক আছে? আই উড টেক
কেয়ার অফ ইউ, ঠিক আছে? মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ কি না? হুম এই যে ইফ আই হ্যাড এ হাউস, যদি আমার বড় একটা বাড়ি থাকতো, আই উড গ্রো ফ্লাওয়ার্স, আমি ফ্লাওয়ার গ্রো করতাম। হ্যাড আই এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড ড্রাইভ। তারপর এখানে কিন্তু হ্যাড কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এখানে কিন্তু পারফেক্ট হিসেবে না। আমি আগেও বলেছিলাম এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, পারফেক্ট পাস্ট পারফেক্ট হিসেবে না। ইফ শি হ্যাড মানি, তার যদি টাকা থাকতো, শি উড, সে করতো। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড। ঠিক আছে, তার মানে সাব ক্লজে দেখ প্রত্যেকটা সাব ক্লজ হচ্ছিল পাস্টে আছে, আর এখানে হচ্ছিল উড দিয়ে আছে, উড অথবা কুড দিয়ে থাকবে, তাই না? ওয়ার হুম আই অ্যান এমপ্লয়েড পারসন, যদি আমি এমপ্লয়েড পারসন হতাম, আই উড। ঠিক আছে, ইফ ইউ লিভড অন মুন, তুমি যদি মুনে বাস করতে, তাহলে ইউ উড ওয়েট 10 কেজি লেস। তারপরেরটা কি ছিল? তারপরেরটা হচ্ছিল যদি প্রথমটা সাবক্লজটা পারফেক্টে হয়, তার মানে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। এখানে কিন্তু হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে পাস্ট পারফেক্টে আছে, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র হ্যাড আছে, তার মানে শুধুমাত্র পাস্টে আছে। বুঝতে পেরেছিস? হুম তাহলে এবার চলে আয় এখানে। এবার দেখ, ইফ আই হ্যাড এ হাউস, যদি আমার একটা বড় বাড়ি থাকতো, আই উড নট হায়ার ইউর, তার মানে কি সাব ক্লজ পাস্টে, মেন ক্লজ পাস্টে, মানে পাস্ট মানে উড, উড দিয়ে, ঠিক আছে? সাব ক্লজ পাস্টে, মেন ক্লজ উড দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হুম তারপরেরটা দেখ, শি বিহেভস অ্যাজ ইফ শি ওয়্যার দ্য ল্যান্ডলেডি, ঠিক আছে? কি বলেছিলাম এটাও আমি বলে দিয়েছিলাম, মনে আছে? সাবজাংটিভ মোডে যদি এরকম এক্সপ্রেস করে স্টেটমেন্ট, তাহলে কি হবে? শি বিহেভস, সে এমন ভাব করে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, পরীক্ষায় কি থাকবে এটা? শি বিহেভড। তোকে কি ঠিক করতে হবে? বিহেভটা কেটে বিহেভস করতে হবে। দেখ এটাও আমার বলা ছিল এই নোটে, দেখ এটাও এই নোটে বলা ছিল। এখানে দেখ কিছু এক্সেপশন দিয়ে দিয়েছিলাম। ইমাজিনারি সিচুয়েশন এখানে কি দেওয়া আছে, এই যে দেখ, হি টক্স, সে এমন ভাবে কথা বলে, অ্যাজ দো, যেন কিনা হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। হি টক্স অ্যাজ ইফ হি নিউ, মানে পাস্ট টেন্সে, প্রথমটা প্রেজেন্ট আর তারপরেরটা পাস্ট, মনে থাকবে? হুম দেখ, হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য বস। ঠিক আছে, তো মনে রাখবি কিন্তু এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? তারপর তারপর দেখ এখানে কি আছে, ইট ইজ হাই টাইম, বলেছিলাম হাই টাইম দিয়ে কিছু মনে পড়ছে? হাই টাইম যেখানে থাকবে, তারপরের ক্লজ সবসময় পাস্টে হবে, সিম্পল পাস্টে, সিম্পল পাস্ট। ইট ইজ হাই টাইম ইউ ডিড সামথিং নাও, তুমি কিছু এখন করো, ঠিক আছে? ইট ইজ হাই টাইম, এটাই মোক্ষম সময়, তুমি যেন তুমি কিছু করো। দেখ এখানে হাই টাইম দিয়ে দেওয়া আছে, দেখ এখানে হাই টাইম দেওয়া আছে, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে মোক্ষম সময়। উই টুক, তার মানে কি পাস্টে দেওয়া আছে, পাস্ট, এটা প্রেজেন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হুম তারপর তারপর কি বলা আছে, উড রাদার আর হ্যাড রাদার, মানে হচ্ছিল উড রাদার মানে হচ্ছিল হ্যাড রাদার, মানে কি এটার বাংলা ভাষায় মানে হচ্ছিল বরং, বরং, ঠিক আছে? বলে না বরং তুমি এটাই করো, সেই বরং, হুম ঠিক আছে? বলছে যে, কি বলছে, আই উড রাদার ইউ হেল্প মাই ব্রাদার, ঠিক আছে? আই উড রাদার ইউ হেল্প মাই ব্রাদার, তার মানে কি তোমার থেকে বরং আমি তোমার ভাইকে হেল্প করি, ঠিক আছে? ঠিক আছে, বলছে যে হুম তুমি আমার ভাইকে হেল্প করবে, তার চেয়ে বরং আমি আমার ভাইকে হেল্প করি।
আমি বরং তোমার থেকে বরং আমি আমার ভাইকে হেল্প করি। তুমি যা পড়াচ্ছ তার থেকে বরং আমি আমার ভাইকে পড়াই, এরকম। ঠিক আছে, তারপর এটা আই হ্যাড রাদার ইউ স্টেড উইথ মি। ঠিক আছে, ঠিক আছে, তার মানে কি বলছে যে বরং আমি তোমার সাথে থেকে যাই, বরং আমি তোমার সাথে থেকে যাই। তুমি তো ভূতের ভয় পাও রাত্রিবেলা, ঠিক আছে, তোমাকে একা থাকতে হবে না, বরং আমি থেকে যাচ্ছি তোমার সাথে। ঠিক আছে, তারপর আই উড রাদার গো টু মুম্বাই, আমি বরং মুম্বাই চলে যাই, আমি বরং মুম্বাই চলে যাই, তোমাকে আর আসতে হবে না, আমি বরং চলে যাই। ঠিক আছে, তো সেই অর্থে। তারপর বলছে ইন সাবজাংটিভ মোড রেফারিং টু দ্য পাস্ট সিচুয়েশন ইউজ ইন পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখ প্রথমে এটা দেখ, সেকেন্ডেরটা দেখ, সেকেন্ডেরটা। ঠিক আছে, আই উইশ আই হ্যাড এ গান নাও, এটার মানে কি? সাবজাংটিভ মোডে আছে, তো এটা তো আমি পড়েই এলাম একটু আগে। কোথায় পড়লাম? এই যে এখানে পড়লাম, আই উইশ আই হ্যাড এ হাউস নাও, এখানে, তাই না? এখানে পড়লাম। এবার দেখ আই উইশ আই হ্যাড এ হাউস নাও, সেম ভাবে কি লেখা আছে, আই উইশ আই হ্যাড এ গান নাও। তার মানে কি, ইস আমার কাছে যদি এখন একটা বন্দুক থাকতো, তাহলে কি করতাম? আমি ওই বাঘটাকে মারতাম, বা আমি ওই হনুমানটাকে মারতাম, বা আমি ওই কুকুরটাকে মারতাম। ঠিক আছে, আই উইশ আই হ্যাড এ গান নাও, যদি আমার কাছে একটা গান থাকতো। ওকে, এবার এটাই যদি আমি ইয়েতে করি, ন্যারেশন করি, ন্যারেশন। ন্যারেশন করলে কি হবে বলতো? এই হ্যাডটা কি আছে? পাস্ট টেন্স হিসেবে আছে, সিম্পল পাস্ট। এটা ন্যারেশন করলে কি হবে নেহা? নেহা কি আছে? হ্যাঁ আছি। তাহলে এটা ন্যারেশন কি করলে কি হবে? পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে কি হবে? পাস্টের পাস্টে চলে হ্যাঁ, যাবে, তাহলে কি হবে? আই হ্যাড হ্যাঁ হ্যাড এ হ্যাড গান, হবে। তাহলে হ্যাড হ্যাড হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা 2 নম্বরেরটায় কি আছে? 2 নম্বরেরটায় সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্ট। তার ন্যারেশন করলাম, এটা কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট, তাই তো? পাস্ট পার্টিসিপেল, পাস্ট পারফেক্ট, হ্যাঁ। দেখ নাওটা দেন হয়ে গেছে, তাই না? হুম। তাহলে সেরকম ভাবে হ্যাড হ্যাড কি করে ইউজ হয়? মাঝে মাঝে আমরা ভাবি হ্যাড হ্যাড আবার কিরকম ভাবে ইউজ হবে। তো ওই আই হ্যাড এ গান নাও, ওটার ন্যারেশন করলে কি হবে? হি হ্যাড এ গান দেন। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর নেক্সট, আই উইশ আই হ্যাড নট মেড হার লাস্ট ইয়ার। ঠিক আছে, এখানে দেখ এটা কোন টেন্সে আছে বলতো? বলতে পারবি এটা কোন টেন্সে আছে? টেন্স অপশন দিচ্ছি, সিম্পল পাস্ট নাকি পাস্ট পারফেক্ট? বল। এটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট কি করে বুঝলি? ওরা এটা পারফেক্ট আছে কারণ মেট আছে তো। তার মানে কি এখানে হ্যাড হচ্ছিল নট মেট। অক্সিলারি ভার্ব প্লাস ভি3 আছে, তাই তো? হ্যাঁ। তাহলে মিট মেট মেট, তাই তো? হুম। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? হ্যাড। আর মেন ভার্ব হিসেবে কি আছে, মানে ভি3 কি আছে? মেট। ওকে, তারপর তারপরের রুলটা দেখ। তারপরের রুলটা এটা বলছে যে দ্য ইউজ অফ পজিটিভ ভার্ব। ওকে, পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব মানে হচ্ছে করানো, মানে কর্তা। ধর ধর একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হতে পারে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে কি এই ভার্ব দ্বারা এই সাবজেক্টের কাজই অবজেক্টের মধ্যে ট্রান্সফার হচ্ছে। যেমন হি গেভ মি দিস, তাহলে তার কাজ আমার মধ্যে ট্রান্সফার হচ্ছে, সে আমাকে দিয়েছিল, তাই তো? কিন্তু পজিটিভ ভার্ব জিনিসটা আলাদা। পজিটিভ ভার্ব মানে কি? সাবজেক্ট কাউকে দিয়ে কাজ করাচ্ছে, সাবজেক্ট কাউকে দিয়ে কাজ করাচ্ছে। যেমন আই মেড মাই ফ্রেন্ডস রাইট এ লেটার, তার মানে আমি আমার বন্ধুকে একটা লেটার লেখালাম।
যে আমি তো ইংলিশে লিখতে পারি না, তুমি আমাকে একটু লিখে দাও হেডমাস্টারের কাছে চিঠি। আই মেড মাই ফ্রেন্ড মানে কি আমি লেখালাম আমার বন্ধুকে দিয়ে লেটার, রাইট? তারপর তারপর মাই ফ্রেন্ড ওয়াজ মেড টু রাইট এ লেটার। ঠিক আছে, আমার ফ্রেন্ড লিখলো একটা লেটার আমার জন্য। ঠিক আছে, আচ্ছা বলতো নেহা, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? একটা আমি বন্ধুকে দিয়ে লেখালাম। পরের সেন্টেন্সটার মানে কি? আমার বন্ধু লিখলো একটা চিঠি আমার জন্য। প্রথম সেন্টেন্সটায় বল মেন ভার্ব কি আছে? রাইট। মেড। ঠিক আছে, মেড, তাই তো? মেড হচ্ছিল ভার্ব, রাইটও ভার্ব, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছিল আলাদা ক্লজ, এটা ছেড়ে দে আপাতত। এবার পরেরটায় বল ভার্ব কি আছে? ওয়াজ মেড। তাহলে ওয়াজ মেড আছে, তার মানে প্রথমটায় ভার্ব আছে, প্রথমটা হচ্ছিল V2 আছে, আর তারপরেরটা কি আছে? অক্সিলারি ভার্ব প্লাস V3 আছে। তাহলে কি হচ্ছে মানেটা? পরেরটা হচ্ছে ইয়ে করা, তো মানে প্যাসিভে করা। ভেরি গুড, তার মানে প্যাসিভে করা। কি করে চিনবি? প্রথমটা দেখ, মেক, মেড, মেড। ঠিক আছে, তাহলে মেক হচ্ছিল ফার্স্ট V1, মেড হচ্ছিল V2, মেড হচ্ছিল V3। আচ্ছা, প্রথমটায় যখন অক্সিলারি ভার্ব ছাড়া মেড আছে, তাহলে আমি কি বুঝে নেবো? এটা V2 তে আছে, তাই তো? হ্যাঁ কি না? হুম। হ্যাঁ, তার পরেরটা যখন অক্সিলারি ভার্ব দিয়ে মেড আছে, তাহলে আমি কি বুঝবো? এটা অক্সিলারি ভার্ব প্লাস V3 তে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে কি পরেরটা প্যাসিভে আছে। বুঝতে পেরেছিস? হুম, হুম, হুম। আচ্ছা, এখানে এবার এটা তো আমি বোঝালাম, প্রথমটা অ্যাক্টিভে আছে, তারপর একটা প্যাসিভে আছে, খুব ভালো করে বুঝলি। এবার যেটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছিল দেখ, প্রথমে কি আছে? প্রথমে মাই ফ্রেন্ডস রাইট এ লেটার, রাইট। এখানে কি আছে? বেয়ার ইনফিনিটিভ আছে, মানে কোনো টু নেই। ঠিক আছে, টু নেই, এটা বেয়ার ইনফিনিটিভ। তুই যে বললি না এটা ভার্ব, এটা ভার্ব নয় আসলে, এটা বেয়ার ইনফিনিটিভ। এটা টু রাইটের জায়গায় রাইট লেখা আছে শুধু। তারপরেরটা দেখ প্যাসিভে, এখানে টু রাইট চলে এসছে। তার মানে কি? আমি যেটা বলবো আমার সাথে তোরা সেটা বলবি, ঠিক আছে? যখন আমি যখন আমি পজিটিভ ভার্ব ইউজ করব, যখন সেটা অ্যাক্টিভে থাকবে, যখন আমি পজিটিভ ভার্ব ইউজ করব, যখন সেটা অ্যাক্টিভে থাকবে, তখন সেটা বেয়ার ইনফিনিটিভ ইউজ করবে। আমি কি বললাম আবার বল, নেহা বলবে। যখন কি? আমি বুঝতে পারিনি বিষয়টা। যখন পজিটিভ ভার্ব ইউজ করবো, পজিটিভ ভার্ব কাকে বলা হয়? এই যে মেক, গেট, হ্যাভ, কজ। ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, মানে কি করানো অর্থে, করানো। ঠিক আছে, আমি হুম, কাউকে দিয়ে হুম, করালাম, হুম, আমি কাউকে দিয়ে করালাম এই কাজটা। তো পজিটিভ ভার্ব যখন ইউজ হুম। হবে, তখন তার সাথে যখন অ্যাক্টিভ সেন্সে থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্সে, প্যাসিভে নয়, অ্যাক্টিভে থাকবে, তখন বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে, মানে টু ছাড়া ইনফিনিটিভ ইউজ হবে। বল এবার আমি যেটা বললাম। যখন মানে হ্যাঁ, যখন করানোর মতো ভাব থাকবে, মানে পজিটিভ ভার্ব থাকবে, তখন বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। যখন অ্যাক্টিভে থাকবে, তাই তো সেন্টেন্সটা? অ্যাক্টিভে থাকবে, হ্যাঁ। এবার রিতম বল কথাটা। কি বলবো দাদা? যেটা বললাম, যখন এই তো পজিটিভ পজিটিভ ভার্ব ভার্ব থাকবে। হুম। তখন ইনফিনিটিভ ব্যবহৃত হবে। ইনফিনিটিভ বললাম নাকি বেয়ার ইনফিনিটিভ বললাম? বেয়ার ইনফিনিটিভ মানে কি? টু ছাড়া ইনফিনিটিভ। কি ছাড়া? টু ছাড়া, টু ছাড়া। আচ্ছা। তারপর দেখ, যখন
পজিটিভ ভার্ব ইউজ হবে যখন প্যাসিভে থাকবে তখন ইনফিনিটিভ ইউজ হবে, ঠিক আছে? ইনফিনিটিভ মানে কি টু রাইট হয়ে যাবে, ঠিক আছে? হুম। টু রাইট হবে তার মানে কি? নেহা বল সেকেন্ডে যেটা বললাম। যখন এই মানে কি বলবো, পজিটিভ ভার্ব থাকবে তখন ইনফিনিটিভ ইউজ হবে, মানে ইয়েতে প্যাসিভে। প্যাসিভে প্যাসিভে। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছিল পজিটিভ ভার্ব ইউজ হয়েছে কি মেড, ঠিক আছে? তার সাথে ইনফিনিটিভ ইউজ হয়েছে, ঠিক আছে? ইনফিনিটিভ, কিন্তু ইনফিনিটিভ টু ছাড়া ইনফিনিটিভ ইউজ হয়েছে, আই মেড মাই ফ্রেন্ড রাইট এ লেটার, ঠিক আছে? হুম তারপরেরটা তারপরেরটা কি হয়েছে? প্যাসিভে ইউজ হয়েছে, মানে পজিটিভ ভার্ব ইউজ হয়েছে, কিন্তু তারপরেরটা কি হয়েছে? ইনফিনিটিভটা কি হয়েছে? টু দিয়ে ইউজ হয়েছে, তাই তো? টু রাইট, ঠিক আছে? হুম এবার পরীক্ষায় কি থাকবে? পরীক্ষায় থাকবে এটা যে আই মেড মাই ফ্রেন্ডস টু রাইট এ লেটার। বল কি ভুল আছে? টুটা হবে না, তার কারণ কি? অ্যাক্টিভে আছে, তাই তো? কারণ অ্যাক্টিভে আছে। হ্যাঁ। অ্যাক্টিভে আছে। আর এর সাথে তাহলে কি হবে? বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে, তার মানে টু ছাড়া ইনফিনিটিভ ইউজ হবে, তাই তো? হুম। এবার এটাই যদি আমি আই মেড প্যাসিভে মাই করি, মাই ফ্রেন্ডস ওয়াজ মেড রাইট এ লেটার, এর মধ্যে কি ভুল আছে? টু হবে। টু হবে, তার কারণ কি? প্যাসিভে আছে আর পজিটিভ ভার্ব ইউজ হয়েছে, তাই তো? হ্যাঁ। ওকে। তারপরে দেখ, এটা হচ্ছিল এক ধরনের সেন্টেন্স। এবার এটার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছিল এটা যে আই লেট হিম গো, ঠিক আছে? আই লেট হিম গো তার মানে কি? আমি তাকে যেতে দিলাম, হ্যাঁ কি না? এটাই তো, সেটাই তো। হ্যাঁ। লেট মানে কি? এটাও কিন্তু পজিটিভ ভার্ব, ঠিক আছে? মেক আর লেট এই দুটো হচ্ছিল পজিটিভ ভার্ব, ওকে? হুম। তো আই লেট হিম গো মানে হচ্ছিল আমি তাকে যেতে দিলাম। এবার বল এটা কি অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে? এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে আছে, তাহলে কি আই লেট হিম টু গো হবে? না না না, তাহলে আই লেট হিম গো লেট হবে, হিম। তাই তো? হ্যাঁ। এবার এটা প্যাসিভ কর। হি ওয়াজ, না ভেরি গুড। হ্যাঁ হি ইজ হবে। হি ওয়াজ। হি ইজ হবে না? এরকম হয় না, মানে সেন্সটা এরকম যে আমি তাকে যেতে দিয়েছিলাম, ঠিক আছে? এরকম না আমি তাকে যেতে দিই, বুঝতে পেরেছিস? আচ্ছা। তো নর্মাল এরকম যখন থাকবে তখন ওয়াজই করবি, ঠিক আছে? আমি তাকে যেতে দিয়েছিলাম, তো হি ওয়াজ, তারপর বল হি ওয়াজ লেট। গো বাই মি। হি ওয়াজ লেট গন গো। গন গন গন। হি ওয়াজ লেট গো ও, বাই হি মি, ওয়াজ লেট। ঠিক আছে? এবার দেখ, এখানে তো পজিটিভ ভার্ব আছে ওয়াজ লেট, তাই না? প্যাসিভেও আছে, পজিটিভ ভার্বও আছে, তাই না? হুম। তাহলে এখানে একটা টু হবে না? হ্যাঁ। ও, টু হওয়া উচিত তো। উচিত তো, হ্যাঁ। কিন্তু এটাই হচ্ছিল এক্সেপশন যে লেটের সাথে অ্যাক্টিভেও টু হয় না, প্যাসিভেও টু হয় না, বুঝতে পেরেছিস? ও আচ্ছা আচ্ছা। আর এটা গন কেন হবে? গন তো ভার্ব নয়, এটা তো ইনফিনিটিভ। আমি বললাম না এগুলো ইনফিনিটিভ, জেরান্ড, এগুলো হচ্ছে ফেক ভার্ব। এগুলোর কখনো সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হবে না। হি ওয়াজ লেট গন কখনো হবে আচ্ছা না, আচ্ছা, হি হ্যাঁ। ওয়াজ লেট গো, ঠিক আছে? লেট গো, ঠিক আছে। তাহলে ক্লাস শেষ হওয়ার পর মনে মনে এটা উচ্চারণ করবি, আই লেট হিম গো, হি ওয়াজ লেট গো, আই লেট হিম গো, হুম হি হুম। ওয়াজ লেট গো বাই মি, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পেরেছিস? আচ্ছা। হ্যাঁ। তারপর তারপর দেখ, হি গট হিজ হাউস পেন্টেড বাই এক্সপার্ট পেন্টার্স। গটটাও হচ্ছিল ইয়ে
গডটাও হচ্ছিল তোর পজিটিভ ভার্ব, ঠিক আছে? গডটা হচ্ছিল পজিটিভ ভার্ব, ঠিক আছে? গড হিজ হাউস পেন্টেড, এখানেও এক্সেপশন আছে। এখানে হচ্ছিল, এটা বলতো অ্যাক্টিভ নাকি প্যাসিভে আছে? এটা প্যাসিভে আছে। কারণ কি গডটা হচ্ছিল অক্সিলারি ভার্ব আর পেন্টেডটা হচ্ছিল মেন ভার্ব, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। তারপর তারপর হি হি হ্যাড এ হাউস ডেমলিশড, ঠিক আছে? তার একটা বাড়ি ছিল যেটা কিনা ডেমলিশড হয়ে গেছে। মানেটা বুঝতে পারছিস? মানেটা বুঝতে পারছিস? হি হ্যাড এ হাউস, তার একটা হাউস ছিল, হুইচ ইজ ডেমলিশড নাও, এরকম। বুঝতে পেরেছিস? ও মানে এখানে ওই সেন্সে বোঝাচ্ছে যে হুইচ ইজ ডেমোলিশড। হুইচ ইজ ডেমলিশড, ঠিক আছে? তার একটা বাড়ি ছিল যে প্রমোটারকে বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন সেই প্রমোটার ওটা ভেঙে চুরে বাড়ি বানিয়ে দিয়েছে, মানে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। তো তার একটা বাড়ি ছিল, হি হ্যাড এ হাউস হুইচ ইজ ডেমলিশড নাও, তার মানে কি যেটা এখন ডেমলিশড হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে? তারপর তারপর আপাতত এইটুকু দেখতে হবে না, ঠিক আছে? আপাতত এইটুকু দেখতে হবে না, অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, এইটুকু দেখলে আরো মাথা খারাপ হয়ে যাবে। তারপর তারপর বলছে যে এই জিনিসটা দেখ, আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস। আচ্ছা, এখানে আমি তোদের ইয়ে বলেছিলাম না, কি বলে তোর, কোনটা সাব ক্লজ আর কোনটা মেন ক্লজ? বলতে পারবি এটা সাব ক্লজ কোনটা আর মেন ক্লজ কোনটা? এটা এরকম করে লেখা আছে মনে হচ্ছে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি উইল পাস। হ্যাঁ। তাহলে আমি কি বলেছি, যেগুলোর সাথে ওই রকম ইয়ে থাকে, কনজাংশন থাকে, সেগুলো কি হয়? সাব ক্লজ। সেগুলো সাব ক্লজ। হ্যাঁ। সেগুলো সাব ক্লজ হয়, তার মানে এইটুকু হচ্ছে সাব ক্লজ, তাই তো? হ্যাঁ। তারপরেরটা বল সাব ক্লজ কোনটা? আই ডোন্ট সাপোজ, তারপরেরটা বল। আই ডোন্ট সাপোজটা হচ্ছে মেন ক্লজ, আর শি উইল পাসটা সাব ক্লজ। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলি তো যে সবসময় দ্যাট আর ইফ থাকবে না, মনে মনে এরকম বানিয়ে নিতে হবে যে দ্যাট তো এখানে থাকতেই পারে, ঠিক আছে? আই ডোন্ট সাপোজ দ্যাট হি উইল পাস, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার বলতো এটা কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? আমি কি বলেছিলাম যে আমি যদি অবজেক্ট দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি, অবজেক্ট একমাত্র নাউন অথবা প্রোনাউনই হতে পারে। আমি কি এরকম এটাকে বলতে পারি, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, এটা বলতে পারি? অথবা এটা আমি বলতে পারি, আই ডোন্ট সাপোজ দ্যাট। হ্যাঁ, বলতে পারি। তাহলে আমি এই দ্যাটটা দিয়ে পুরো জিনিসটাকে, পুরো ক্লজটাকে আমি ইয়ে করছি না, রিপ্লেস করছি না? হ্যাঁ। ও। তাহলে হ্যাঁ, হ্যাঁ। দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছিল অবজেক্ট, তাই তো? হুম। তাহলে অবজেক্ট কি হতে পারে? আমি এক্ষুনি কি বললাম, নাউন অথবা প্রোনাউনই হতে পারে, তাই না? হ্যাঁ। তাহলে এটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ। নাউন ক্লজ, ওকে। এবার আমার নিয়ম অনুযায়ী যেটা বলছে, তাহলে এইটুকু কিন্তু তোরা বললি, ঠিক আছে, যে এটা নাউন ক্লজ, ওকে? যদি ইয়ে থাকে, হ্যাঁ। কনফিউশন থাকে, ওই ক্লজ চ্যাপ্টারটা গিয়ে আরেকবার দেখে নিবি, ঠিক আছে? রেকর্ডিং তো আছে। তো আমি কি বলছি যে যখন দুটো ক্লজ আছে, যখন দুটো ক্লজ আছে আলাদা আলাদা, এবং তার মধ্যে একটা নাউন ক্লজ, তখন মেন ক্লজ সবসময় নেগেটিভে যাবে, নাউন ক্লজ সবসময় পজিটিভে থাকবে। কি বললাম? তখন মেন ক্লজ সবসময় নেগেটিভে যাবে, নাউন ক্লজ সবসময় পজিটিভে থাকবে। আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস, এটা বরং কি হবে, এটাই হবে, আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস। এটা হবে না কখনো, আই থিঙ্ক হি উইল নট পাস। তবে নাউন ক্লজ কখনো নেগেটিভে হবে না, ঠিক আছে? আই সাপোজ শি উইল নট পাস, মনে থাকবে?
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে? তারপর দেখ কি আছে, তারপর 14টা দেখ, লাস্ট নিয়ম, ঠিক আছে? লাস্ট নিয়মটা কি বলছে, দ্য পজিশন অফ ভার্ব ইন দ্য ক্লজ বিগিনিং উইথ অ্যাজ অ্যান্ড দ্যান, ঠিক আছে? সাব ক্লজে যে ভার্বের পজিশন আছে, যখন সাবজেক্ট ইজ হিডেন, যখন সাবজেক্ট দেওয়া নেই, তখন কি অনুযায়ী হবে, তার আগের অ্যান্টাসিডেন্ট অনুযায়ী হবে, ঠিক আছে? অ্যান্টাসিডেন্ট বলবো না, তার আগের ক্লজের সাবজেক্ট অনুযায়ী হবে, ঠিক আছে? সেন্সটা বুঝবি, খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? আমি নেহাকে জিজ্ঞেস করব, নেহা বলবে, ঠিক আছে? প্রথমটা বলছে, দ্য গেস্ট কেম অন টাইম, ঠিক আছে? দ্য গেস্ট কেম অন টাইম, যারা অতিথি ছিল তারা একদম ঠিকঠাক সময় এসেছিল, ঠিক আছে? আচ্ছা, এবার নেহা আমাকে বলবে অ্যাজ ওয়্যার হোপড হবে কি অ্যাজ ওয়াজ হোপড হবে, ঠিক আছে? তার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই, ঠিক আছে? দ্য গেস্ট কেম অন টাইম, গেস্টরা টাইমে এসছিল, তাদেরকে যেমন ভাবে এক্সপেক্ট করা হয়েছিল, নাকি সেই টাইমটাকে যেমন ভাবে এক্সপেক্ট করা হয়েছিল, তার মানে 12টায় আসার কথা ছিল, 12টাকে এক্সপেক্ট করা হয়েছিল, কোনটা হবে? তাদেরকে যেমন ভাবে এক্সপেক্ট করা হয়েছিল, নাকি টাইমটায় তারা ঠিকঠাক এসছে? টাইমটা ঠিকঠাক এসছে। টাইমে তারা ঠিকঠাক এসছে, তার মানে কি, টাইম তো কখনো ইয়ে হতে পারে না, প্লুরাল হতে পারে না, তাহলে অ্যাজ হুম ওয়াজ হুম। হোপ, যেরকম ভাবে তাদেরকে আশা করা হয়েছিল, যেরকম টাইমে তারা আসবে সেই টাইমে তারা এসছে, তাহলে অ্যাজ ওয়াজ হোপ। হ্যাঁ। দেখ এখানে ব্র্যাকেটে লেখা আছে অ্যাজ ইট ওয়াজ হোপ, ইট মানে কি টাইম, যে টাইমে তাদেরকে আসার কথা ছিল সেই টাইমে তারা এসছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। হুম তারপরেরটা, হুম। সেকেন্ডেরটা বল। The guests came more in number than was expected. এবার বল মানে যে গেস্টরা হচ্ছে বেশি সংখ্যক এসেছিল। বেশি সংখ্যায় এসছে, ঠিক আছে, যতটা তাদের এক্সপেক্ট করা হয়েছিল, হুম। নাকি যেমন তাদের এক্সপেক্ট করা হয়েছিল? যতটা। ভেরি গুড, তাহলে যতটা, তার মানে সংখ্যা বলছে, গেস তো গোনা যায়, তাহলে যতটা বলছিস, তাহলে হ্যাঁ। এটা কি হবে, এটা দেন when। ওয়্যার হোপ, দেন ওয়্যার এক্সপেক্টেড, ওয়্যার, দেখ এখানে লেখা আছে দে ওয়্যার এক্সপেক্টেড, তাদের যতটাকে আমি কনসিডার করছিলাম, মানে আমি 10 জনের জন্য খাবার বানিয়েছিলাম, 20 জন তারা চলে এসছে, ঠিক আছে? দেন দে ওয়্যার এক্সপেক্টেড, মানে তাদের যতটা যতজনকে আমি এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেশি সংখ্যা এসছে। আগেরটা কি ছিল, আগেরটা হ্যাঁ। টাইমটাকে আমি বোঝাচ্ছিলাম, টাইম, আর পরেরটাতে আমি কি বোঝাচ্ছি, সংখ্যাকে বোঝাচ্ছি, যে যত সংখ্যা সংখ্যা। তার চেয়ে বেশি সংখ্যায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এর পরের দুটো বুড়ো বলবে, বুড়ো বল। There were more mangoes than were expected. তাহলে যত সংখ্যা ছিল They- তার থেকে বেশি, কি বলছে, দেয়ার আর মোর ম্যাঙ্গোস, আমি যত এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ছিল, তার থেকে ম্যাঙ্গোস বেশি ছিল নাকি সংখ্যা বেশি ছিল? মানে ম্যাঙ্গোজ এর সংখ্যাটাই তো বেশি। ম্যাঙ্গোজের মোর সংখ্যা বেশি ম্যাঙ্গোজ। ছিল, ঠিক আছে? তাহলে কি, ম্যাঙ্গোজের সংখ্যা, ঠিক আছে? আগেরটা কি ছিল, গেস্ট, ঠিক আছে, গেস্টের সংখ্যা বললেও এটা আবার আসছে না লজিকে, তো আমি কি বলবো, আগেরটা কি বলবো, গেস্ট, গেস্ট বেশি ছিল, বুঝতেই পারছিস। পরেরটা কি বলবো, পরেরটা ম্যাঙ্গোজের হ্যাঁ। সংখ্যা, তাহলে যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি, ঠিক আছে? দেন ইট ওয়াজ এক্সপেক্টেড, ওয়াজ, ঠিক আছে, ওয়াজ, বুঝতে কি পারছিস? কেন ইট ওয়াজ এক্সপেক্টেড আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড, দেখ এটা দেখলে বুঝতে পারবি, দেন ইট ওয়াজ এক্সপেক্টেড। তারপরেরটা বল। There were more servants than was required. আচ্ছা, এবার এবার ভাব, এখানে কি দে ওয়ার রিকোয়ার্ড করব নাকি ইট ওয়াজ রিকোয়ার্ড, এরকম করব? And there were more servants than was সেখানে required. বেশি, এখানে তো সেখানে সার্ভেন্ট সার্ভেন্টস এর সংখ্যা বোঝাচ্ছে, বলছে কি দেয়ার ওয়্যার মোর সার্ভেন্টস দেন ওয়্যার রিকোয়ার্ড, মানে কি
সেখানে 5টা সার্ভেন্টস দিয়েই কাজ চলে যেত, কিন্তু সেখানে 50খানা সার্ভেন্টস ছিল। তাহলে আমি কি বলবো, দে ওয়্যার রিকোয়ার্ড কি হুম, ইট ওয়াজ রিকোয়ার্ড? দে হবে। তাহলে দে ওয়্যার, কারণ কি ডাইরেক্টলি বোঝাচ্ছে সার্ভেন্টস কে, তাদের, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ওয়্যার, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তো এটা কিন্তু পুরোটা সেন্সের ওপর আছে, পুরোটা সেন্স। দুটো বসিয়ে আগে দেখে নিবি। প্রথমটা আমি আগে বসিয়ে দেখবো, দে আর ইট বসিয়ে। দ্য গেস্ট কেম অন টাইম অ্যাজ দে ওয়্যার হোপড। দে ওয়্যার হোপ তো খুব একটা ভালো শোনাচ্ছে না। ইট ওয়াজ হোপটা ভালো শোনাচ্ছে, তাহলে ওয়াজ হবে। দ্য গেস্ট কেম মোর ইন নাম্বার দেন ইট ওয়াজ এক্সপেক্টেড। ইট ওয়াজ এক্সপেক্টেডটা ভালো শোনাচ্ছে না। দেন দে ওয়্যার এক্সপেক্টেড, এটা ভালো শোনাচ্ছে, তাহলে ওয়্যার হবে। দেয়ার ওয়্যার মোর ম্যাঙ্গোস দেন ইট ওয়াজ এক্সপেক্টেড, এরকম ভালো শোনাচ্ছে। তারপরেরটা, দেয়ার ওয়্যার মোর সার্ভেন্টস, সেখানে আরো বেশি সংখ্যায় ছিল, দেন দে ওয়্যার এক্সপেক্টেড, তাহলে ওয়্যার হবে। বুঝতে পেরেছিস? এরকম করে করবি। দা 3 নম্বরে ইটটা বলতে তো সেই ম্যাঙ্গোর সংখ্যাটার কথাই বলছেন। দেয়ার ওয়াজ মোর নাম্বার, দেখ আশার কথা বলছে, আশার কথা বলছে। থার্ডেরটা কি, আশার কথা বলছে, যে আমি আশা করেছিলাম এটা, কিন্তু এটা বেরোলো। চারেরটায় কি বলছে, আশার কথা বলছে না, বাস্তবের কথা বলছে, হুম, ঠিক আছে? যেটা হচ্ছিল, দরকার ছিল কম সার্ভেন্টস এর, অনেক বেশি সংখ্যায় আছে। বুঝতে পেরেছিস? হুম। এটা একটু বোঝার চেষ্টা করবি বাড়িতে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই যে ভার্ব গুলো আছে না, এই ভার্ব গুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আমি একটু জাস্ট 5 মিনিট আমি মানেগুলো বুঝিয়ে দিচ্ছি। তোরা তাহলে কি হবে, যে রিক্যাপ করে আবার দেখতে পারবি। মানে এটা রেকর্ডিং থাকবে, তো তো রেকর্ডিংটা দেখতে পারবি। প্রথমটা কি বলছে, সুইং সোয়াং সোয়াং। সুইং মানে কি, দোলা, ঠিক আছে? দোলনায় দোলা, সেটা হচ্ছিল সুইং, ঠিক আছে? সোয়াং মানে ঝুলেছিল, সোয়াং মানে হচ্ছিল ঝুলেছিল, ঠিক আছে? এটা হচ্ছিল V1, এটা হচ্ছিল V2, এটা হচ্ছিল V3। তারপর এটা রিং। রিং মানে কি, মোচড়ানো, ঠিক আছে? কোনো একটা জিনিস হাতটাকে মোচড়ানো। কাগজ তুই মোচড়াস না অনেক সময়, দুদিকে ধরে এরকম করে মুচড়ে ফেলে দিস, তাই না? তো সেটা হচ্ছে রিং। যেমন ভূত, ঠিক আছে? ভূত আমরা ছোটবেলায় কি করতাম, এরকম ভাবতাম না যে গলা মুচড়ে ফেলে দিল। তার মানে কি, শরীরটাকে ধরলো আর গলাটাকে ধরলো, ধরে দুদিকে মুচড়ালো, সেটাকে বলা হয় রিং। মানে সেটা তো একটা অবাস্তব সিচুয়েশন বললাম, আমি হাত মোচড়ানোর ক্ষেত্রে বলছি। হাত এরকম হয় না, যে হাতের কবজিটা ধরলো আর ওপরটা ধরলো, ধরে মোচড়ালো হাতটা। তো রিং রাং রাং, ঠিক আছে? তারপরটা স্টিং। স্টিং মানে কি, দংশন করা, দংশন মানে বলতার হুল ফোটানো, স্টিং স্টাং স্টাং। তারপর এটা কি আছে, ফাইন্ড। ফাইন্ড মানে খোঁজা, ঠিক আছে? খোঁজা, খোঁজা অর্থে, ঠিক আছে? খোঁজা, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, ঠিক আছে? খুঁজেছিল খুঁজেছিল। তারপরেরটা ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা। ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ডেড, ঠিক আছে? ফল মানে পড়ে যাওয়া, ঠিক আছে? পড়ে যাওয়া। ফল ফেল ফলেন, ঠিক আছে? মানে হাওয়ায় পড়ে যাওয়া, ঠিক আছে? হাওয়ায় পড়ে যাওয়া, সেটাকে কি বলে, ফল ফেল ফলেন। তারপরেরটা ফেল মানে এমনিতেই পড়ে যাওয়া, কোনো মানুষ যদি পড়ে যায় তাকে ফেল, ফেল ফেলড ফেলড, ঠিক আছে? নিজে থেকে। আচ্ছা, তারপর বিফল। বিফল মানে কি, নিয়তি তার উপর করাঘাত করলো, এরকম, ঠিক আছে? নিয়তির জন্য সে তার এত ভাগ্য পরিবর্তন হলো, তাহলে কি হবে, বিফল, ঠিক আছে? দ্য ডেস্টিনি বিফল অন হিম, ঠিক আছে? এরকম। ওকে, তো দ্য মিজারি বিফল অন হিম, বিফেল বিফলেন, তার মানে কি, এটা কিন্তু ইনভিজিবল, মানে কি, নিয়তি তার উপর এসে পড়লো, ঠিক আছে? মানে খারাপ ভাগ্য তার উপর এসে পড়লো, এই অর্থে ইউজ করা হয়। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ। তারপরেরটা বুঝতে পারছিস না, কিন্তু আমি বলে দিচ্ছি, তোরা খাতা বইয়ের সাথে মিলিয়ে নিবি। ফ্লাই মানে ওরা, ফ্লিউ ফ্লোন। তারপরেরটা হচ্ছিল ব্লো, মানে হচ্ছিল ছাড়া,
মানে হচ্ছিল কোনো ধর কি বলে গাড়ি ধোঁয়া ছাড়ছে, ব্লো ব্লিউ ব্লোন, ঠিক আছে। তারপরটা কি আছে? তারপরটা তো আমাকে বই দেখতে হবে, দাঁড়া বই দেখতে। ফ্লো না, এটা ফ্লো না? ফ্লো, ফ্লো মানে হচ্ছিল ভেসে চলা, ঠিক আছে। ফ্লো, ফ্লোড, ফ্লোড, ঠিক আছে। ওরা আর ভেসে চলা কিন্তু আলাদা, ঠিক আছে। ফ্লো, ফ্লো মানে হচ্ছিল ভেসে চলা। ধরে নে এরকম যে কোনো একটা আছে কি বলে ঢেউ আছে জলের, কোনো একজন মানুষ সেখানে সাঁতরে চলছে, ঠিক আছে। এটা হচ্ছিল ফ্লো, ফ্লোন, ফ্লোড, সরি ফ্লোড, ফ্লোড, ঠিক আছে। তারপর তারপর আছে স্ট্রাইক, স্ট্রাইক মানে মারা, ঠিক আছে, মারা। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, ঠিক আছে, মারা, মেরেছিল, মেরেছিল, ঠিক আছে। তারপরেরটা কি আছে? স্টিক, STICK, স্টিক মানে আটকে যাওয়া। স্টাক, স্টাক, ঠিক আছে। তার মানে কি আটকে গেছিল, আটকে গিয়েছিল, ওকে। মানে এরকম হয় না, স্টিক দা পেপার অন দা ওয়াল, এরকম এরকম দেখবি লেখা থাকে স্টিক নো বিলস, দেখবি দেওয়ালে লেখা থাকে স্টিক নো বিলস, তার মানে কি আটকাবে না কোনো কোনো পলিটিক্যাল হোক, প্যাম্পলেট হোক বা অন্য কিছু হোক, আটকাবে না। স্টিক নো বিলস অন দা ওয়ালস, ঠিক আছে। তারপর তারপর আছে সি স সিন, দেখা, দেখেছিল, দেখেছিল, এটা তো জানিসই। তারপর এটা আছে SAW, SAW, স মানে হচ্ছিল কাটা, ঠিক আছে, কাটা। এই যে কুরুল আছে না, কুরুল, দেখবি কুরুল টাইপের জিনিস হয়, যেটা হচ্ছিল এরকম টাইপের, এটা দিয়ে যে কাটে না, এটাকে বলা হয় ঠিক আছে। এই জিনিসটাকেও বলা হয় আর এটা যেটা কাজ করে সেটাকেও বলা হয় মানে নাউন অর্থেও ব্যবহৃত হয় এই কুরুল অর্থে, অথবা স এটা অর্থ ব্যবহৃত হয় যে সেটা যেটাকে কাটে, ঠিক আছে। স, সড, সড, ঠিক আছে। তারপর ফ্লি, FLEE, ফ্লি মানে পালিয়ে যাওয়া। ফ্লিড, FLED, তারপরটাও ফ্লিড, FLED মানে পালিয়ে গেছিল। তারপর অ্যাফেক্ট মানে পরিণতি, ঠিক আছে, অ্যাফেক্ট, অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড, ঠিক আছে। তারপর এফেক্ট, এফেক্ট মানেও পরিণতি। এফেক্ট, এফেক্টেড, এফেক্টেড, ঠিক আছে। তারপর তারপর রেন্ট, 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 তিনটেই রেন্ট মানে ভাড়া নেওয়া, ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়েছিল, ঠিক আছে। তারপর এটা কি আছে? তারপর এটা কি আছে? খুলতেই হবে বইটা। অ্যাওয়েক। আচ্ছা এক অ্যাওয়েক মিনিট, আছে, অ্যাওয়েক। আগেরটা আছে রেন্ট, রেন্ট, রেন। REND, রেন্ট মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, ঠিক আছে, ছিঁড়ে ফেলা। মানে একটা কাগজ মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা, এটাকে কি বলবো? রেন্ট। বা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা, এটাকে কি বলবো? রেন্ট, ঠিক আছে। রেন, রেন্ট, রেন্ট, ঠিক আছে। আর তারপরেরটা কি আছে? রেন্ট, রেন্ট মানে হচ্ছে ভাড়া নেওয়া। তো এটা আছে রেন্ট, RENT, রেন্ট মানে ভাড়া নেওয়া। রেন্টেড, রেন্টেড, বলে না রেন্টেড প্রপার্টি মানে হচ্ছে ভাড়া নেওয়া। তারপর তারপর অ্যাওয়েক, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, ঠিক আছে, মানে জেগে ওঠা। হ্যাঁ, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, সেটা ভেতরের কোনো বিবেক হতে পারে, বিবেক জেগে উঠলো, অথবা মানুষটা ঘুম থেকে জেগে উঠলো, ঠিক আছে। তারপর ওয়েক, ওক, ওকেন, ঠিক আছে। এটা মানে কি? এটা মানেও হচ্ছিল জেগে ওঠা। আগেরটা মানে জাগরিত হওয়া, সেটা বিবেক অর্থে হতে পারে অথবা মানুষ অর্থে হতে পারে, জাগরিত হওয়া, ঠিক আছে। আর তারপরেরটা হচ্ছিল জেগে ওঠা, ঠিক আছে, জেগে ওঠা। তারপর তারপর লাইড, লাইড মানে হচ্ছিল মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথা বলেছিল, ঠিক আছে। তারপর লাই, লে, লেন মানে হচ্ছিল, এটা হচ্ছিল শুয়ে থাকা, ঠিক আছে। তারপর লে, লেড, লেড, এটা মানে হচ্ছিল পড়ে থাকা, পড়ে থাকা মানে কি বিছনার সাথে লেগে পড়ে থাকা, ঠিক আছে।
ওকে। তারপর তারপর হ্যাং মানে হচ্ছিল ফাঁসিতে ঝোলানো, হ্যাংড, হ্যাংড। তারপর কি, সরি এটা ভুল বললাম, হ্যাং মানে হচ্ছিল কাপড় জামা ঝোলানো, ঠিক আছে, কাপড় জামা মানে ক্লিপ দিয়ে কাপড় জামা ঝোলানো। ওকে, এটা হচ্ছিল কাপড় জামা ঝোলানো। আর তারপর এটা দেখ হ্যাং, দুটোই হ্যাং কিন্তু। তারপর হাং, হাং তার মানে এটা হচ্ছিল ফাঁসি কাঠে ঝোলানো, রাইট? এটা হচ্ছিল ফাঁসি কাঠে ঝোলানো, বুঝতে পেরেছিস? এটা হচ্ছিল ফাঁসি কাঠে ঝোলানো। তারপর তারপর কি আছে, কাস্ট, কাস্ট, কাস্ট তার মানে কি ওই ইয়ে করা, কি বলে, পরিচালন করা, পরিচালন করেছিল, পরিচালন করেছিল, ঠিক আছে। টেলিকাস্ট পরিচালিত হয়েছিল, পরিচালিত হয়েছিল, পরিচালিত হয়েছিল, তিনটেই কাস্ট। আচ্ছা, ফোরকাস্ট মানে কি, আগে থেকে পূর্বাভাস, ফোরকাস্ট, ফোরকাস্ট, ঠিক আছে। তারপর কি আছে, কস্ট, 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 কস্ট মানে হচ্ছিল আম, কত দাম নিয়েছিল, মানে কত টাকা পড়েছিল, কস্ট, কস্ট, ঠিক আছে। ইফ ইট কস্ট মি 200 রুপিস, এরকম বলে না। তারপর তারপর কি আছে, তারপর আছে হচ্ছে হলো লুজ, লস্ট, লস্ট মানে হারিয়ে ফেলা, হারিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল। তারপর কি আছে, তারপর আছে রাইস, রাইস, রোজ, রাইজেন মানে হচ্ছিল জেগে ওঠা বা জাগরিত হওয়া, ঠিক আছে, জেগে ওঠা, ঠিক আছে, রাইস, রোজ, রাইজেন। তারপর তারপর 34টা কি হবে, রেজ, রেজড, রেজড তার মানে কি, ওপর দিকে ওঠা, ওপর দিকে ওঠা। হয় না আমরা এরকম একটা আসন করি আমরা যোগাতে, যেটা আমরা এরকম করে শরীরটাকে বাঁকিয়ে দিই, তাই না, দিয়ে হাত দুটো দিয়ে পাটা ধরি, তাই না। তো এটাকে আমি যদি বলি রেজ ইওর হেড আপ, তার মানে কি তোমার মাথাটা উপর দিকে তোলো, সেই অর্থে রেজ, রেজড, রেজড, ঠিক আছে। তারপর তারপর কি, অ্যারাইজ, অ্যারাউজ, অ্যারাইজেন। অ্যারাইজ মানে কি হচ্ছিল জাগরিত হওয়া, অথবা কোন একটা জায়গায় পৌঁছানো, এটাও অর্থে ব্যবহৃত হয় অ্যারাইভ, ঠিক আছে। তারপর রাউজ, রাউজড, রাউজড এটা মানে হচ্ছিল ভেতরের কোনো ফিলিং জেগে ওঠা, মানে কারুর প্রতি ভালোবাসা জেগে ওঠা, বা কারুর প্রতি আহ দয়া জেগে ওঠা, ঠিক আছে। রাউজ, রাউজড, রাউজড। তারপর বাইন্ড, বাউন্ড, বাউন্ড, ঠিক আছে, একসাথে বাধাই করা, ঠিক আছে। তারপর কি, বাউন্ড, বাউন্ডেড, বাউন্ডেড মানে বেষ্টনী দিয়ে আটকে রাখা, ওকে, বেষ্টনী দিয়ে আটকে রাখা, এটা হচ্ছিল বাউন্ড, ওকে। তারপর নেক্সট, প্র্যাকটিস, প্র্যাকটিসড, প্র্যাকটিসড, ঠিক আছে। তার মানে কি, ইয়ে করা, কি বলে, তোর পরিচর্যা করা, পরিচর্যা করেছিল, পরিচর্যা করেছিল, ঠিক আছে। তারপর অ্যাডভাইস, উপদেশ দেওয়া, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, ঠিক আছে। তারপর ডিভাইস মানে সাহায্য করা, ডিভাইসড, ডিভাইসড মানে সাহায্য করা, ঠিক আছে। তারপর প্রফেন্সি, নাকি কি আছে, প্রফেন্সি, প্রফেসি, হ্যাঁ, প্রফেসি, প্রফেসাইজড, প্রফেসাইজড, ঠিক আছে। তার মানে কি আগাম মানে যেটা ফোরকাস্ট হয় না, এই প্রফেসি মানেও সেম, যে তুই যে অ্যাস্ট্রোলজারের কাছে যাস, সে যে পূর্বাভাস করে, পূর্ববাণী করে, তাকে বলা হয় এটা, ঠিক আছে, প্রফেসি। তারপরে গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড, ঠিক আছে। তার মানে কি হচ্ছিল, মিক্সচার, মিক্সার গ্রাইন্ডারে গ্রাউন্ড হয় না, সেটাকে হচ্ছিল বলে হচ্ছিল গুঁড়ো গুঁড়ো হওয়া। তারপর গ্রাউন্ড, গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড তার মানে কি ওপর থেকে এসে কোন একটা হেলিকপ্টার, ঠিক আছে, ওপর থেকে এসে ল্যান্ড করা, রাইট, ল্যান্ড করা, সেটাকে কি বলবো, গ্রাউন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড, ঠিক আছে। তার বিয়ার, বিয়ার মানে সহ্য করা, বিয়ার, বোর, বোর্ন, ঠিক আছে, বিয়ার, বোর, বোর্ন, সরি, বিয়ার মানে হচ্ছে বাহিত এখানে, হ্যাঁ, বাহিত, বাহিত মানে মসকিউটো বোর্ন ডিজিজ হয় না, বাহিত, বিয়ার। আর তারপরেটা কি আছে, বিয়ার, বোর, বোর্ন, বিয়ার, বোর, বোর্ন তার মানে কি এটা হচ্ছিল জন্মগ্রহণ করা, ওকে। তারপর
উইন্ড, উন্ড, উন্ড, তার মানে ওয়াইন্ড আপ বলে না, ওয়াইন্ড করো, ওয়াইন্ড আপ করো, ঠিক আছে, তার মানে কি গোটাও, গোটাও, ঠিক আছে, পরিষ্কার বাংলা কথায় হচ্ছিল খাতাপত্র গোটাও, সেই অর্থে উইন্ড, উইন্ড হবে না, হ্যাঁ, ওয়াইন্ড, ওয়াইন্ড, উন্ড, উন্ডেড, সরি উন্ড, তারপরটা উন্ড মানে হচ্ছিল ক্ষত, উন্ডেড ক্ষত হয়েছিল, উন্ডেড মানে ক্ষত হয়েছিল। তারপর ফোরগো, ঠিক আছে, ফোরগো মানে হচ্ছিল আগে থেকে, আগে যে চলে, ঠিক আছে, তাকে বলে FORE আছে, দেখ, FORE, ফর মানে কি অগ্রগণ্য, যে পাইনিয়ার মানে হচ্ছিল যে আগে চলে কোন একটা মুভমেন্টের, তাকে কি বলে ফরগো, ফরওয়েন্ট, ফরগন, ঠিক আছে। আর তারপর এটা লাস্ট 50 নাম্বারটা কি আছে, ফরগো, FORGO মানে কি পরিত্যাগ করা, রেলিংকুইশ, ঠিক আছে, অ্যাবান্ডন, এগুলোর মানে কি হচ্ছে ফরগো, মানে কি ছেড়ে দেওয়া, ফরওয়েন্ট, ফরওয়েন্ট। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছিস নাকি না? বল হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝেছি বুঝেছি। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, অনেক চিৎকার চেঁচামেচি করে নিয়েছি 1.5 ঘন্টা, ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, হ্যাঁ, আবার হচ্ছে পরের দিন আমরা কি দাদা করবো, হ্যাঁ, দাদা বলছি যে ওই মাঝখানে এনটিপিসির জন্য ইংলিশটা রিভাইজ হয়নি, তো গ্রামার গুলো সব ভুলে গেছি অনেকটা, মানে এবার কি আবার কি নতুন করে রিভাইজ করতে হবে? দেখ আমি সবসময় তোদের বলেছিলাম এটা কখনো ভালো স্ট্র্যাটেজি নয় যে কোনো একটা পরীক্ষার জন্য আমি একটা সাবজেক্টকে পুরোপুরি নেগলেক্ট করবো, কারণ কি ওই সাবজেক্টটা তোর পরের পরীক্ষায় আসবে, আমি কি করতাম, আমার যখন এনটিপিসি আসতো তখন আমি 1 ঘন্টা করে পড়তাম, তাহলে এখন যখন তুই পুরোপুরি ছেড়ে দিয়েছিস তাহলে আবার তোর প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে, দেখ সব রেকর্ডেড ভিডিও তো আছেই, তুই একটু এক্সট্রা এফোর্ট দে, 3 ঘন্টা করে পড়, দেখ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে দাদা। ঠিক আছে, তো আজকে লেফট করে যা তোরা। হুম।